আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস এর সাবজেক্টিভ অ্যাকাউন্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ষষ্ঠ ক্লাস। এর আগে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পার্টের 5টা ক্লাস শেষ হয়েছে। আজকে কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর বেসিক্স এবং স্টেটমেন্ট অফ কস্ট প্রিপারেশন সম্পর্কে পড়ব। তো আজকের ক্লাসে মোটামুটি যে বিষয়গুলো আমরা কভার করব সেটা এক নজরে দেখে আসি আমরা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, কার্যাবলী, গুরুত্ব এবং পদ্ধতি, এবং হিসাব বিজ্ঞানের যে 3টি শাখা রয়েছে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং আমাদের আর্থিক হিসাব বিজ্ঞান, যেটা হিসাব বিজ্ঞান বলতে যেটা আসলে আমরা বুঝি আর্থিক হিসাব বিজ্ঞান, এই তিনটার মধ্যে আসলে পার্থক্য কি এটা ছকে আমরা দেখব। উৎপাদন ব্যয়ের যে উপাদান আছে সেটা শ্রেণী বিভাগ, ব্যয় বিবরণী প্রস্তুত, এটা 3 স্টার দেওয়া, কারণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনাদের পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। তো আজকের ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বাজেটারি কন্ট্রোল করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনাদের বাংলায় এমসিকিউ আসবে। তো আজকের যে সিলেবাসের যে অংশটুকু আজকে আমরা পড়ব সেটা থেকে আমি 44টা এমসিকিউ দিয়েছি প্র্যাকটিস করার জন্য ক্লাসের শেষে। সেগুলো আমি ক্লাসের শেষে সবগুলা বুঝায় দিব, পড়ায় দিব। তো আপনারা ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি। চলুন শুরু করা যাক। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলতে আসলে কি বোঝায় এটা জানার আগে আমরা দুইটা বিষয় একটু দেখে আসি। এক হচ্ছে প্রতিষ্ঠান মেইনলি দুই ধরনের হতে পারে। এক হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, দুই হচ্ছে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য কাঁচামাল থেকে উৎপাদন করে। আর মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান কিন্তু পণ্য উৎপাদন করে না। মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এরা ফাইনাল গুডস, যেটা একেবারে রেডি গুডস, অন্যদের কাছ থেকে কিনে নিয়ে এসে তারা বিক্রি করে, তাদেরকে বলে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন বা মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান। আর উৎপাদনকারী প্রতিষ্ঠান এরা একেবারে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে, আপনার হচ্ছে যদি আমি ফার্নিচারের কথা বলি, সে র ম্যাটেরিয়াল হচ্ছে কাঠ, এই কাঠ থেকে শুরু করে কিন্তু একেবারে ফাইনাল গুডস কনজিউমার পর্যন্ত চলে যায়, একেবারে কনজিউমার পর্যন্ত ফাইনাল গুডস পৌঁছায় দেওয়া পর্যন্ত কাজ করে উৎপাদনকারী প্রতিষ্ঠান। অথবা এমন হতে পারে উৎপাদনকারী প্রতিষ্ঠান শুধুমাত্র উৎপাদন করে, তারা হচ্ছে যারা মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান তাদের কাছে কিন্তু বিক্রি করে দেয়। তাহলে আজকে আমাদের ক্লাস বোঝার সুবিধার্থে কস্ট অ্যাকাউন্টিং এই বিষয়টা আমরা যে বিশ্ববিদ্যালয় থেকে বা হচ্ছে প্রাইভেট হোক, পাবলিক হোক বা জাতীয় হোক, যেখান থেকে আমরা বিবিএ এমবিএ কমপ্লিট করেছি, কস্ট অ্যাকাউন্টিং এর একটা থেকে দুইটা সাবজেক্ট কিন্তু আমাদের ছিল। বাট এই কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে অনেকের আইডিয়া হয়তো ক্লিয়ার না এটা আসলে কি করে। তো আমরা এই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার সুবিধার্থে আমরা একটা এক্সাম্পল ধরে নেব উৎপাদনকারী প্রতিষ্ঠানের। সেটা হচ্ছে আমাদের আরএফএল, প্রাণ আরএফএল এর একটা প্রতিষ্ঠান আছে, রিগাল ফার্নিচার। তো আপনারা মাথায় রাখবেন যে আমরা রিগাল ফার্নিচার ধরে আগাবো। রিগাল ফার্নিচার একেবারে শুরু থেকে কিভাবে উৎপাদন করে, তারা কিভাবে হিসাব রাখে, বা আমাদের এক্সাম্পলে কিন্তু রিগাল ফার্নিচারের এক্সাম্পল আমরা দিব। তাহলে রিগাল ফার্নিচার আমরা ধরলাম যে রিগাল ফার্নিচার একটা উৎপাদনকারী, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান না, রিগাল ফার্নিচার একটা অংশ আরএফএল এর, বাট আমরা ধরে নিলাম আমাদের বোঝার সুবিধাতে যে রিগাল ফার্নিচার উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান। ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় যেটা আমরা শুরু করার আগে এটা ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের যে মেইন 3টা শাখা। একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, যেটাকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলে, যেটার ক্লাস অলরেডি আপনাদেরকে 5টা ক্লাসে আপনাদেরকে শেষ করা হয়েছে। এবং সেকেন্ড হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এখানে উৎপাদন ডাবল আসছে ভুলে। তো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যেটা আমরা আজকে পড়বো, 2টা ক্লাসে আমরা কভার করব। আজকে হচ্ছে আমরা পড়বো এবং নেক্সট ক্লাসে পড়বো। এবং 3 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তো আমরা যদি অ্যাকাউন্টিং বলি, নর্মালি অ্যাকাউন্টিং বললে সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ বোঝায়। এবং অ্যাকাউন্টিং এর একটা বিগ পার্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, বা মূলত অ্যাকাউন্টিং বলতে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কে বোঝায়। আর এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর একটা সহায়ক শাখা বলা যায়। এর কারণ দেখেন, আর্থিক হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর কাজ কি? অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে বিভিন্ন ট্রানজেকশন থেকে, বিভিন্ন ঘটনা, যে লেনদেনগুলো আছে সেখান থেকে আমাদের
বিশ্লেষণ করে তথ্য প্রস্তুত করা এবং সেই প্রস্তুতকৃত তথ্য যারা ব্যবহারকারী তাদের কাছে সরবরাহ করা যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর কাজ, যে তথ্য প্রস্তুত করে সেটা সরবরাহ করা কাদের কাছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করে। এখন সিদ্ধান্ত গ্রহণকারী বিভিন্ন রকম আছে, কিছু আছে অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণকারী বা অ্যাকাউন্টিং এর তথ্য ব্যবহারকারী, আর আছে বাহ্যিক ব্যবহারকারী। এখন আর্থিক হিসাব বিজ্ঞান শুধুমাত্র বাহ্যিক ব্যবহারকারীদের কাছেই কিন্তু তথ্য দেয়। এই কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারী অর্থাৎ ম্যানেজমেন্ট যারা আছে তাদের জন্যই কিন্তু তথ্য সরবরাহ করে। এখন অ্যাকাউন্টিং, আপনার হচ্ছে অ্যাকাউন্টিং এর দুইটা পার্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে অডিট। অডিটিং যে পার্টটা আছে সেটা যখন আমরা অডিট করবো তখন দেখবো। কিন্তু এই যে অডিট করা হয় কারণ হচ্ছে অ্যাকাউন্টিং এর যে তথ্য বাহ্যিক ব্যবহারকারী যারা আপনার হচ্ছে মালিক পক্ষ, শেয়ার হোল্ডার যারা, তারা আসলে টাকা দেয়, তাদের টাকা ব্যবহার করে ম্যানেজমেন্ট কিন্তু বিজনেস করে এবং তাদের লাভের অংশ দেয়। এবং তারা মালিকের টাকা সঠিকভাবে ব্যবহার করছে কিনা এটার জন্যই কিন্তু এই যে ম্যানেজমেন্ট তারা তাদের যে টাকার হিসাব কিতাব এই যে অডিটরদের মাধ্যমে তাদের কাছে প্রেজেন্ট করে। ঠিক আছে। এখন অ্যাকাউন্টিং যদি বাহ্যিক ব্যবহারকারী না থাকতো তাহলে অ্যাকাউন্টিং এর গুরুত্ব অনেকটাই কমে যেত। যাই হোক, আমরা তাহলে আজকে যে হিসাব বিজ্ঞান পড়বো, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের এমন একটি শাখা যেটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তথ্য সরবরাহ করে। কি তথ্য সরবরাহ করে? আপনার উৎপাদন ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করে। দেখেন, উৎপাদনের উপাদানসমূহের শ্রেণীভিত্তিক লিপিবদ্ধকরণ, বিশ্লেষণ, নিয়ন্ত্রণ ও এর সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুতকরণের কার্যক্রম পরিচালিত হয়। তো এটা আপনারা একবার পড়বেন, এটা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি আমার মনে হয়। তো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হচ্ছে উৎপাদন সংশ্লিষ্ট সকল তথ্য সেটা লিপিবদ্ধকরণ করে, শ্রেণীবিন্যাস করে, বিশ্লেষণ করে এবং উপস্থাপনা করে। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান একক প্রতি উৎপাদিত পণ্যের ব্যয় অর্থাৎ মানে প্রতি একক প্রতি উৎপাদিত পণ্যের ব্যয়, মোট ব্যয় এবং সম্ভাব্য মুনাফা সম্পর্কে ব্যবস্থাপনাকে তথ্য সরবরাহ করে। একক প্রতি উৎপাদিত পণ্যের ব্যয় মানে রিগাল ফার্নিচারের কথা বলছিলাম আপনাদের, যে আমি আজকের ক্লাসে রিগাল ফার্নিচার ধরে আগাবো। তো রিগাল ফার্নিচার একক প্রতি উৎপাদন ব্যয় কি? রিগাল ফার্নিচার বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে, চেয়ার তৈরি করে, আলমারি তৈরি করে, খাট, সোফা। তাহলে আমাদের একটি চেয়ারের মূল্য কত বা ব্যয় কত, সরি, একটি চেয়ারের ব্যয় কত রিগাল ফার্নিচারের, সেটা আমরা কিন্তু, বা একটি আলমিরার ব্যয় কত সেটা কিন্তু আমাদেরকে এই যে রিগাল ফার্নিচারের উৎপাদন ব্যয় হিসাবে কিন্তু, যেটা কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা কিন্তু পেতে পারি। এবং মোট ব্যয়, টোটাল ব্যয়টাও আমরা জানতে পারি এবং সম্ভাব্য মুনাফা, আমাদের প্রফিট কত হতে পারে সেটাও কিন্তু জানা যায় কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে। আর এটা অলরেডি বলে ফেলছি যে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তথ্য সরবরাহ করে। আচ্ছা, এখন চলে আসি আমরা কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য ও কার্যাবলীতে। কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য এবং কার্যাবলী, এটা আপনাদের সিলেবাসে সরাসরি আছে, অবজেক্টিভস এন্ড ফাংশন। তাহলে দেখেন, একক প্রতি ব্যয় এবং মোট ব্যয় নির্ণয় করা, এটা একটি উদ্দেশ্য। ব্যয় নিয়ন্ত্রণ করা, কস্ট অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মোট ব্যয় নির্ণয় করা। এটা আপনারা মনে রাখবেন, প্রধান উদ্দেশ্য মোট ব্যয় নির্ণয় করা, ব্যয় নিয়ন্ত্রণ করা না। আর মোট ব্যয় নির্ণয়ের প্রধান উদ্দেশ্য কেন আমরা ব্যয় নির্ণয় করি, সেটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য আর কি। মানে মোট ব্যয় নির্ণয়ের প্রধান উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ করা, আর কস্ট অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মোট ব্যয় নির্ণয় করা। তাহলে ব্যয় কিভাবে আমরা নিয়ন্ত্রণ করি কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে, বা কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা কিভাবে, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য, প্রকৃত ব্যয়ের সাথে বাজেটের সাথে তুলনা করে ব্যবধান নির্ণয় করার জন্য এবং ব্যবধানের কারণ উত্থাপন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করা হয়। দেখেন, কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা ব্যয়টা জানি যে আমাদের একটা পণ্যের একক ব্যয় হোক মোট ব্যয় হোক সেটা এত। এখন এই ব্যয় একটা পণ্য বাজারে আনার আগে, রিগাল ফার্নিচারের কথাই ধরেন, যে রিগাল ফার্নিচার চাচ্ছে যে নতুন ডিজাইনের একটা ফার্নিচার বাজারে নিয়ে আসতে, সাপোজ নতুন ডিজাইনের একটা আলমিরা বাজারে নিয়ে আসতে চাচ্ছে। এখন
এটা বাজারে নিয়ে আসার আগে তারা হচ্ছে এক কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে বা উৎপাদন ব্যয় হিসাব করে তারা একটা সম্ভাব্য ব্যয় কিন্তু বের করতে পারবে যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কত টাকা, আমাদের একটা আলমিরা তৈরি করতে, নতুন ডিজাইনের আলমিরা তৈরি করতে কত টাকা আমাদের লাগতে পারে, ব্যয় হতে পারে। তো সাপোজ সেটা ধরলাম 20,000 টাকা। এখন একই ডিজাইনের আলমিরা বাজারে কত বিক্রি হচ্ছে, দেখা যাবে প্রতিযোগিতামূলক বাজারে আপনার ওই ব্রাদার্স এর ফার্নিচার হোক বা অন্য কোম্পানির ফার্নিচার হোক, ওই 15,000 টাকায় কিন্তু ওই আলমারি পাওয়া যাচ্ছে। তাহলে কিন্তু আপনার ওই 20,000 টাকা ব্যয় করে আপনি ওই আলমারি বানালে ওটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনার অবশ্যই 15,000 টাকার নিচে আপনার ব্যয় নিয়ে যেতে হবে। তাহলে এভাবেই কিন্তু এই যে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। যে প্রকৃত ব্যয়ের সাথে বাজেটের সাথে তুলনা করে ব্যবধান নির্ণয় করা হয়। আবার আমাদের বাজেট আছে, যে আমাদের বাজেট আগেই ঠিক করা হয় যে আমাদের 100 পিস আলমিরা তৈরি করব, তাহলে আমাদের সব খরচ মিলায় হয়তো 1 কোটি টাকা লাগবে বা হচ্ছে 50 লাখ টাকা লাগবে। তারপরে যখন আমরা 100 পিস আলমিরা তৈরি করলাম, ওই 50 লাখ টাকার ক্রস করে যেতে পারে যে না 60 লাখ টাকা লেগেছে। ঠিক আছে, তাহলে এই যে প্রকৃত ব্যয় 60 লাখ আর বাজেট ছিল 50 লাখ, এই যে 10 লাখ টাকা ব্যবধান, এই ব্যবধান কারণ আমরা খুঁজে বের করতে পারি বা খুঁজে বের করার জন্য আমরা কস্ট অ্যাকাউন্টিং করি যে ব্যয়টা যে 10 লাখ বেশি হলো এটা আসলে কোথায় হয়েছে সেটা জানা যায়। বা সেটা জানার জন্যই আমরা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং করি বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করি। বিক্রয়ের মূল্য নির্ধারণ করা করা হচ্ছে উদ্দেশ্য কস্ট অ্যাকাউন্টিং এর বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের। কিভাবে বিক্রয়ের মূল্য আমরা নির্ধারণ করি কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে মোট ব্যয়ের সাথে প্রফিট যোগ করে, অর্থাৎ মোট ব্যয়ের সাথে আমরা মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করি। এখন যদি মোট ব্যয় আমরা না জানি তাহলে তো আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো না। বিকল্পগুলোর তুলনামূলক ব্যয় নির্ধারণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। দেখেন, বিকল্পগুলোর মধ্যে তুলনামূলক ব্যয় নির্ধারণ করা হয়। এটা কিরকম, যে রিগাল ফার্নিচারের কথাই ধরেন, তার কাছে দেখা যাবে 1 লাখ টাকা আছে। এই 1 লাখ টাকা দিয়ে সে 3টা প্রোডাক্ট উৎপাদন করতে পারে। এক হচ্ছে চেয়ার উৎপাদন করতে পারে, 2 হচ্ছে খাট উৎপাদন করতে পারে, 3 হচ্ছে আলমারি উৎপাদন করতে পারে। এখন এই সাপোজ তিনটা তিনটা প্রোডাক্টেরই দাম হচ্ছে, ধরে নেন আমাদের বোঝার সুবিধার্থে 10,000 টাকা বিক্রি করতে পারবে। ঠিক আছে, একটা খাট 10,000 টাকা বিক্রি করতে পারবে, একটা আলমারি 10,000 টাকা বিক্রি করতে পারবে, আর ধরলাম একটা চেয়ারও 10,000 টাকা বিক্রি করতে পারবে। এখন তাহলে এই তিনটা আপনার উৎপাদন কোনটা উৎপাদন করবে সেটার জন্য কিন্তু কস্ট অ্যাকাউন্টিং সাহায্য করবে। কিভাবে, যে তিনটার যেহেতু বিক্রয় মূল্য একই, তাহলে তিনটার ক্ষেত্রে আপনার ব্যয় কোনটা কম হবে আমার উৎপাদন করতে। দেখা যাবে চেয়ার উৎপাদন করতে আমার লাগতেছে 5,000 টাকা, আলমারি উৎপাদন করতে 6,000 টাকা, আর খাট উৎপাদন করতে 7,000 টাকা লাগতেছে। এটা আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে পেলাম। তাহলে আমরা অবশ্যই চেয়ার উৎপাদন করব, কারণ হচ্ছে এই যে তিনটার মধ্যে তুলনামূলক ব্যয় 5,000, 6,000 আর 7,000 এর মধ্যে যেটা ব্যয় কম সেটা আমরা কিন্তু উৎপাদন করে লাভ বেশি করতে পারবো। তাহলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সাহায্য করে। মুনাফা নিরূপণ, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যদ্রব্য বিক্রি করে কি পরিমাণ মুনাফা অর্জিত হতে পারে তা কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে জানা যায়। মুনাফা বৃদ্ধি পরিকল্পনা, এটাও এটা উদ্দেশ্য যে আমরা কিভাবে মুনাফা বৃদ্ধি করতে পারি। মুনাফা বৃদ্ধি কিভাবে করব, ব্যয় সংকোচন করে করা যায়, ব্যয় নিয়ন্ত্রণ করে করা যায়, আর সেটা করার জন্য অবশ্যই আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান লাগবে। বাজার সৃষ্টি, এটা হচ্ছে উৎপাদন ব্যয় কমানো গেলে নতুন বাজারে অন্য দ্রব্য বিক্রি করা যায়। মনে করেন নতুন বাজারে এক্সিস্টিং কিছু প্রোডাক্ট আছে, সেখানে আপনি আপনার পণ্য নিয়ে যেতে চান। এখন এক্সিস্টিং বাজারে যে বাজার দখল করা কঠিন কাজ। যদি আপনি বাজারে যে পণ্যগুলো বিক্রি হচ্ছে তার চেয়ে কম দামে আপনি পণ্য দিতে পারেন, তাহলে কিন্তু সেই বাজারটা আপনি দখল করতে পারবেন বা নতুন বাজারে আপনার পণ্য বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে উৎপাদন ব্যয় আপনি কিভাবে কমাবেন, আগে উৎপাদন ব্যয় নির্ধারণ করতে হবে, তারপরে কোথায় কোথায় আপনি কমাতে পারেন সেটা ঠিক করে তারপরে উৎপাদন ব্যয় কমানো যায়। সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ, এটা তো বললাম, আপনি যে কোনো ম্যানেজমেন্ট, যে কোনো উৎপাদন ব্যয় সংক্রান্ত যে কোনো তথ্য কস্ট অ্যাকাউন্টিং থেকে পায়। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের গুরুত্ব,
এই যে বিষয়গুলো আমি আপনাদের উৎপাদন ব্যয় হিসেবে এখানে উদ্দেশ্য, কার্যাবলী বা হচ্ছে গুরুত্ব, এখান থেকে আপনাদের যেহেতু রিটেন পরীক্ষা না, আপনাদের এমসিকিউ পরীক্ষা, এই বিষয়গুলোর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সম্পর্কে যদি আপনার বেসিকটা ভালো থাকে, আপনি বিষয়টা বুঝতে পারেন, তাহলে এখানে যে কোনো প্রশ্ন আসলে আপনারা কিন্তু সহজে আনসার করতে পারবেন। এখানে এই পয়েন্ট ধরে ধরে মুখস্থ করার কিছু না, আপনাদের জাস্ট একবার দুইবার আপনারা এখান থেকে পড়ে নেবেন। আর যে উৎপাদন ব্যয় হিসেবে কিনা আসলে কিভাবে কাজ করে, কি কাজ করে, এর প্রসেসটা কি, এটা যদি আপনারা জানেন তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন। নর্মালি উৎপাদন ব্যয় হিসেবে কিনা গুরুত্ব, উদ্দেশ্য, কার্যাবলী, এই জায়গা থেকে প্রশ্ন, খুব বেশি প্রশ্ন আসার কথাও না, বা কঠিন প্রশ্নও আসার কথা না। সো আপনাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সম্পর্কে আপনার বেসিকটা ভালো জানা থাকলে, বা আপনাদের প্রসেসটা বা এর উদ্দেশ্য, বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা আসলে কি, হিসাব বিজ্ঞানের শাখা হিসেবের কাজ কি, কোন সেক্টর, হিসাব বিজ্ঞানের কোন জায়গায় এরা কাজ করে, এই বিষয়টা বুঝলে কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে আনসার করা। তো এখানে আমি অনেকগুলো পয়েন্ট দিয়ে দিয়েছি, আপনারা দুই তিনবার দেখে দেখে পড়বেন, টানা মুখস্থ করার কোনো কিছু নয়। দেখেন আমি একবার বলে যাচ্ছি, উৎপাদন ব্যয়ের হিসাব সংরক্ষণ করা। তো এটা হচ্ছে, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কিন্তু উৎপাদন ব্যয়ের হিসাব সংরক্ষণ করি না। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমরা যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, সেখানে কিন্তু উৎপাদন ব্যয়ের হিসাব সংরক্ষণ করি না ডিটেলস। তাই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের জন্য আমরা আলাদাভাবে উৎপাদন ব্যয়ের হিসাব সংরক্ষণ করি। ব্যয় নির্ধারণ করি আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে। বিক্রয় মূল্য নির্ধারণ করি, এগুলো আমি আগেই বলেছি উদ্দেশ্যের মধ্যে। টেন্ডার মূল্য নির্ধারণ, টেন্ডার মূল্য নির্ধারণ, টেন্ডার কি, টেন্ডার হচ্ছে আপনার দরপত্র। কোনো কাজ পাওয়ার জন্য, বিশেষ করে সরকারি অফিসে কোনো কাজ পাওয়ার জন্য আপনার টেন্ডার জমা দিতে হয়। এখন অনলাইন টেন্ডার আছে। মনে করেন যে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, ধরেন একটা সরকারি কলেজ, তারা নতুন একটা বিল্ডিং তৈরি করবে, বা হ্যাঁ, ধরেন নতুন একটা বিল্ডিং তৈরি করবে। তো ওই বিল্ডিং তৈরি করার জন্য আপনি, আচ্ছা উৎপাদন ব্যয়ের সাথে রিলেটেড কোনো একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে, মনে করেন যে একটা প্রতিষ্ঠান তাদের সব এমপ্লয়ীদেরকে কি খাওয়াবে, চিকেন ফ্রাই খাওয়াবে। ঠিক আছে, ধরলাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস তাদের সব প্রতিষ্ঠানগুলোকে, প্রতিষ্ঠানের যে এমপ্লয়ি আছে, 2000 এমপ্লয়ি আছে, তাদেরকে একদিন এদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে চিকেন ফ্রাই খাওয়াবে, বিএফসি থেকে চিকেন ফ্রাই খাওয়াবে। এখন বিএফসি থেকে না, যে কোনো প্রতিষ্ঠান থেকে চিকেন ফ্রাই খাওয়াবে। এখন স্কয়ার ফার্মাসিউটিক্যালস 2000 এমপ্লয়িকে খাওয়াবে, এটা হিউজ একটা বাজেটের বিষয়। তো তারা বলল যে, তারা টেন্ডার এ করলো, দরপত্র আহ, ঠিক করলো যে দরপত্রের মাধ্যমে আমরা কোটেশন নিব, যে যারা কম দামে আমাদেরকে এই যে 2000 প্যাকেট চিকেন ফ্রাই দিতে পারবে, তাদের কাছ থেকেই কিন্তু আমরা নিব। এখন যারা যারা চিকেন ফ্রাই সাপ্লায়ার, তারা আপনার হচ্ছে হিসাব করবে যে 2000 প্যাকেট চিকেন ফ্রাই তৈরির জন্য আমাদের ব্যয় কত হবে। সেই ব্যয়ের সাথে তারা প্রফিট যোগ করে তারপরে যে মূল্য, সেই মূল্য কিন্তু সাবমিট করবে। ধরলাম বিএফসি, তারা হিসাব করলো যে প্রতি প্যাকেট চিকেন ফ্রাইয়ের মূল্য আমাদের 100 টাকা, ব্যয় হবে 100 টাকা। ঠিক আছে, তাহলে আমরা ওর সাথে আরো 20 টাকা যোগ করে 120 টাকা করে প্রতি প্যাকেটের দাম নির্ধারণ করে 2000 প্যাকেটের জন্য তারা দাম সাবমিট করবে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কাছে, যে এই যে এত টাকা হলে আমরা সাপ্লাই দিতে পারবো। এখন আরো 5টা প্রতিষ্ঠান টেন্ডার যখন সাবমিট করবে, টেন্ডার ওপেন করে, যেটা সবচেয়ে কম, যারা হচ্ছে সবচেয়ে কম দামে আপনার হচ্ছে সাপ্লাই করতে পারবে, তারা কিন্তু ওই কাজটা পাবে। তাহলে আপনি যখন টেন্ডার সাবমিট করবেন কোনো কাজ পাওয়ার জন্য, তাহলে আপনাকে অবশ্যই ব্যয় ক্যালকুলেশন করতে হবে। উৎপাদন ব্যয় আপনার ক্যালকুলেশন না করলে আপনি কিন্তু ওর সাথে প্রফিট যোগ করে আপনি টেন্ডার সাবমিট করতে পারবেন না। এই কারণে টেন্ডারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের গুরুত্ব অনেক। ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ, ব্যয় তুলনামূলক বিশ্লেষণের ক্ষেত্রে ওই যে 3টা প্রোডাক্টের কথা বললাম রেগালের, আপনার হচ্ছে 3টা প্রোডাক্ট একই দামে বিক্রি করা যাবে, 10,000 টাকা করে বিক্রি করা যাবে। তাহলে 3টা জিনিসের ব্যয় আমরা উৎপাদন করতে ব্যয় কত হবে, চেয়ারের 5,000 টাকা হবে, আলমারির 6,000 টাকা হবে, খাটের 7,000 টাকা হবে। তাহলে আমরা এই যে তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো কোনটা আমরা উৎপাদন করলে কিন্তু আমাদের প্রফিট বেশি হবে সেটা। তাছাড়া পরিকল্পনা প্রণয়নের জন্য উৎপাদন ব্যয় হিসেবে বিজ্ঞানের গুরুত্ব অনেক বেশি। বাজেটীয় নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, লাভজনক প্রকল্প চিহ্নিতকরণ, ব্যয় সংকোচনের সুবিধা, কম মূল্যে পণ্য সরবরাহ, দক্ষতা বিচার, সর্বাধুনিক উৎপাদন প্রক্রিয়া আবিষ্কার, কাঁচামালের মিশ্রণ, মালিক ও মালিক
শ্রমিক পক্ষ লাভবান, সংগঠন কাঠামো। আসলে এগুলা আপনাদের থিওরিটিক্যাল বিষয়, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। আপনারা এগুলো 2-3 বার পড়ে নেবেন, মাথায় থাকবে। আর এগুলো আপনারা নিজেরা পড়লেও বুঝতে পারবেন। এখন আসি যে হিসাব বিজ্ঞানের যে 3টা শাখা আছে, কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই 3টার মধ্যে বেসিক পার্থক্য কোথায়, এই বিষয়টা কিন্তু আপনাদের সিলেবাসে রয়েছে। ধরো প্রথমে দেখি উদ্দেশ্য। কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ করা, ব্যয় জানা যে উৎপাদনের জন্য আমাদের কত টাকা ব্যয় হচ্ছে। তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর এই এই যে কলামটা, এটা আপনারা ভালো করে দেখেন, কারণ আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ণয় করা বা ব্যয় নির্ধারণ করা। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর আর্থিক ফলাফল প্রস্তুত করা ও সরবরাহ করা। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। কাদের সিদ্ধান্ত গ্রহণ? কেবল ম্যানেজমেন্ট বা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা, তাদের। কস্ট অ্যাকাউন্টিং এর ব্যবহারকারী হচ্ছে ম্যানেজমেন্ট বা অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর বাইরের পক্ষ। শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বাইরের পক্ষ তথ্য ব্যবহার করে। আর বাইরের পক্ষ প্লাস ম্যানেজমেন্ট দুটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর তথ্য ব্যবহারকারী। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে শুধু ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট এবং কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ইন্টারনাল ইউজার্সরা তথ্য ব্যবহার করে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ইন্টারনাল প্লাস এক্সটার্নাল ইউজার্স অফ দ্য ইনফরমেশন। রিপোর্ট, কি ধরনের রিপোর্ট তৈরি করা হয় কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে? আমরা কস্ট শিট যা যা তৈরি করে, উৎপাদন ব্যয় বিবরণী বা ব্যয় বিবরণী যেটা, সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এ তৈরি করা হয়। প্রোডাকশন রিপোর্ট তৈরি করা হয়। প্রোডাকশন রিপোর্ট, কস্ট শিট, এটা শুধুমাত্র কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তৈরি করা হয়। আবার একটা প্রতিষ্ঠানের জন্য এগুলো কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী কোম্পানি আইন অনুযায়ী 1994 সালের আইন অনুযায়ী, যারা যেসব কোম্পানি 1994 সালের আইন অনুযায়ী কোম্পানি গঠন করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা বাধ্যতামূলক। এগুলা প্রতিষ্ঠানের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, ব্যয় কমানোর জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেরা নিজেদের উদ্যোগে এই কস্ট শিট বা প্রোডাকশন রিপোর্ট তৈরি করে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বাজেট, ফোরকাস্ট, পারফরমেন্স রিপোর্ট এগুলো তৈরি করা হয়। এগুলো কোনো কিছু বাধ্যতামূলক না, নিজেদের পারফরমেন্স বাড়ানোর জন্য বা নিজেদের অবস্থা দেখানোর জন্য এই রিপোর্টগুলো তৈরি করে। সময়কাল, এটা প্রতিদিনের জন্য হতে পারে, সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে। এটা প্রয়োজন অনুযায়ী ম্যানেজমেন্ট যেভাবে ভালো মনে করে সেভাবেই কিন্তু এই কস্ট অ্যাকাউন্টিং এর রিপোর্ট তৈরি করতে হয়। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এটা হচ্ছে নর্মালি বাৎসরিক তৈরি করতে হয়। আর লিস্টেড কোম্পানি যারা আছে, ডিএসসি তে লিস্টেড বা সিএসসি তে লিস্টেড, তাদের ক্ষেত্রে কোয়ার্টারলি রিপোর্টও তৈরি করতে হয় বাধ্যতামূলক। নর্মালি বাৎসরিকটাই করতে হয়। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রিপোর্ট, যে যে রিপোর্ট প্রয়োজন হয় সেটা হচ্ছে সময় সময় বা প্রয়োজন অনুযায়ী, এটা যে কোনো সময় হতে পারে। এটা হচ্ছে কোনো বাধা ধরার সময় নাই যে প্রতিদিন বা মাসিক করতে হবে। যখন প্রয়োজন হয় তখন এই ধরনের রিপোর্ট তৈরি করতে হয়। এখন আসি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পদ্ধতি সমূহ। আমরা যে উৎপাদন ব্যয় যেটা বের করি বা ব্যয় নির্ধারণ করি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে, এইটার নির্ধারণ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। এই পদ্ধতির মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের যে উৎপাদন ব্যয়, প্রতিষ্ঠানের যে বিভিন্ন প্রোডাক্টের উৎপাদন ব্যয় আমরা বের করি। সেখানে আমি কতগুলা পদ্ধতি দিয়েছি, এর বাইরেও আরো দু একটা পদ্ধতি রয়েছে, কিন্তু সব পদ্ধতিগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। এখানে যে জব কস্টিং আছে, 1 নম্বর দেখেন জব কস্টিং, 2 নম্বর হচ্ছে প্রসেস কস্টিং, 3 হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং, 4 অপারেটিং কস্টিং এবং 5 ব্যাচ কস্টিং, ইউনিট কস্টিং, মাল্টিপল কস্টিং। এখানে যে 7টা পদ্ধতি দেওয়া আছে, এই পদ্ধতি এক একটা এক এক ধরনের প্রোডাক্টের জন্য উপযুক্ত। দেখেন জব কস্টিং, প্রসেস কস্টিং এগুলো আপনাদের নেক্সট ক্লাসে ডিটেইলস আমি পড়াবো। আপনাদের এখান থেকে 3-4টা যে জব কস্টিং, প্রসেস কস্টিং
তারপরে হচ্ছে ব্যাচ কস্টিং, এই বিষয়গুলো কিন্তু আপনাদের নেক্সট ক্লাসে ডিটেইলস পড়ানো হবে। এখানে আমি জাস্ট পদ্ধতি সময়ের ডিটেইলস খুব সংক্ষেপে দিয়ে দিয়েছি, যাতে এই বিষয়গুলো আপনারা বুঝেন যে জব কস্টিং আসলে এই কস্টিং এর পদ্ধতিগুলো আলাদা কেন হয়, সেটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। যে এটা হচ্ছে আপনার শিল্পে এক এক ধরনের শিল্প, আমাদের অনেকগুলো শিল্প আছে, যেমন আমাদের হচ্ছে মেডিসিন শিল্প আছে, ওষুধ শিল্প আছে, ব্যাংকিং শিল্প আছে আমাদের কিন্তু, তারপর কনজুমার গুডস যে শিল্প আছে, ফার্নিচার আছে, সিমেন্ট শিল্প আছে, টেক্সটাইল শিল্প আছে। এই এক এক ধরনের প্রোডাক্ট আপনার এক এক ধরনের প্রোডাক্টের জন্য এক এক ধরনের প্রতিষ্ঠানের জন্য এক এক ধরনের পদ্ধতি অ্যাপ্লিকেবল বা উপযুক্ত। যেমন জব কস্টিং এর ক্ষেত্রে দেখেন, জব কস্টিং এর ক্ষেত্রে প্রতিটি আলাদা কাজ বা চুক্তির জন্য আলাদা ব্যয় হিসাব করা হয়। সাধারণত অর্ডার ভিত্তিক শিল্পে ব্যবহার করা যায়, যেমন ফার্নিচার, জাহাজ নির্মাণ, এবং প্রত্যেক জব বা কাজের খরচ আলাদা আলাদা ট্র্যাক করা হয়। এখানে আপনাদের যদি একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রিগাল ফার্নিচারের কথা বলছিলাম আপনাদের। মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1000 বেঞ্চ লাগবে, 1000 বেঞ্চ। তারা বললো রিগাল ফার্নিচারের কাছে, যে তারা বললো যে আমার 1000 বেঞ্চ লাগবে, আমাকে 1000 বেঞ্চ বানায় দেন। তাহলে এই যে 1000 বেঞ্চ তৈরির যে আপনার খরচ বা উৎপাদন ব্যয় বিবরণী বা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিন্তু এটা জব কস্টিং পদ্ধতিতে কিন্তু এই হিসাবটা করবে। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 বেঞ্চ অর্ডার দিল, সাথে সাথে ধরে নিলাম যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 500 আলমিরার অর্ডার দিল। তাহলে এখানে কিন্তু দুইটা অর্ডার, একটা 1000 বেঞ্চের অর্ডার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে রিগাল ফার্নিচার, আর 500 আলমারির অর্ডার পেয়েছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে দুইটা অর্ডারের জন্য দুইটা আলাদা হিসাব করা হবে, প্রতিটি আলাদা কাজ, তাহলে ওই দুইটা আলাদা কাজের জন্য আলাদা ব্যয় হিসাব করা হবে। তাহলে 500 আলমারি আর 1000 বেঞ্চের জন্য আলাদা হিসাব করা হবে, একসাথে হিসাব করা হবে না। এবং সাধারণত অর্ডার ভিত্তিক শিল্পে ব্যবহার করা, এই যে অর্ডার দিয়ে যারা বানায় নেয়, বাংলাদেশ বিভিন্ন সময় যে জাহাজ কিন্তু ডেনমার্ক থেকে সুইডেন থেকে অর্ডার দিয়ে বানায় নেয়, সেক্ষেত্রে তারা কিন্তু জব কস্টিং এর মাধ্যমে এই হিসাবটা করে, তাদের উৎপাদন ব্যয়ের হিসাবটা করে। প্রত্যেক জব বা কাজের খরচ আলাদা আলাদা ট্র্যাক করা হয়। এই যে 1000 আপনার বেঞ্চ এবং 500 আলমারির যে খরচ, সেটা আলাদা আলাদা করে আপনার রাখা হয়। আশা করি জব কস্টিংটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা পরের ক্লাসে ডিটেলস করবো এটা। প্রসেস কস্টিং এর ক্ষেত্রে এটা দেখেন লাল করে দেওয়া আছে, উৎপাদন ধাপে খরচ ভাগ করা হয়, ধারাবাহিক উৎপাদনের ব্যয় হিসাব করার পদ্ধতি, এবং ব্যবহার হয় বৃহৎ শিল্পে। এখানে এক্সাম্পলটা আমি যদি আপনার টেক্সটাইলের এক্সাম্পলটা দিই, টেক্সটাইল আপনার একেবারে সুতা থেকে শুরু করে কাপড় তৈরি পর্যন্ত। তো প্রসেস কস্টিং সেই ধরনের প্রতিষ্ঠানে করা হয় যেখানে উৎপাদনের অনেকগুলো ধাপ আছে। যেমন আপনার ধরলাম একটা টেক্সটাইল অর্গানাইজেশন, তারা প্রথমে কি করবে, সুতা সুতা তারা হচ্ছে ওয়াশ করবে, সুতা ওয়াশ করে সেই সুতা শুকাবে, সেই সুতা শুকানোর পরে সেই সুতা রং করবে, রং করে তারপরে আবার সেই সুতা শুকাবে, রং করার পরে তারা আবার সেই সুতা দিয়ে কাপড় বানাবে, কাপড় বানায় সেই কাপড় আবার রং করবে। তাহলে দেখেন এখানে এই যে প্রোডাকশনের অনেকগুলো ধাপ, কিন্তু প্রথমে সুতা সুতা তারা ওয়াশ করবে, তো ওয়াশের একটা খরচ তারা আলাদা করে সেটা তৈরি করবে, তারপরে সেটা শুকাবে, সুতা শুকানোর যে আপনার প্রসেস, সেটার জন্য আলাদা করে খরচ হিসাব করবে। এইভাবে উৎপাদনের প্রত্যেকটা ধাপে ধাপে খরচ ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রসেস কস্টিং এর ক্ষেত্রে। কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কস্টিং এর ক্ষেত্রে দেখেন, দীর্ঘমেয়াদী প্রকল্পের ব্যয় নির্ধারণের জন্য আমাদের যে পদ্মা সেতু বা হচ্ছে কর্ণফুলী টানেল, এগুলোর ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো যারা এগুলো তৈরি করেছে, তারা কন্ট্রাক্ট কস্টিং এর পদ্ধতিতে কিন্তু এই উৎপাদন ব্যয় তারা নির্ধারণ করবে বা কস্ট অ্যাকাউন্টিং করবে কন্ট্রাক্ট কস্টিং এর মাধ্যমে। প্রতিটি কন্ট্রাক্ট বা প্রকল্পের খরচ আলাদাভাবে হিসাব করা হয়। কারণ পদ্মা সেতুর খরচ আর কর্ণফুলী টানেলের খরচ বা মেট্রো রেলের খরচ খরচ আলাদা আলাদা হিসাব করা হবে। তো উদাহরণ হিসেবে বলা আছে সড়ক নির্মাণ, ব্রিজ নির্মাণ, ড্যাম প্রকল্প, এটা হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং এর ক্ষেত্রে। অপারেটিং কস্টিং এ আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য কোন ধরনের উৎপাদন ব্যয় হিসাবে পদ্ধতি অনুসরণ করা হয়, ঠিক আছে? তো আপনারা এই এখানে যে যে সংক্ষেপে যেগুলো দেওয়া আছে এগুলো পড়বেন, এবং আশা করি বুঝতে পারছেন, যেহেতু উদাহরণ দিয়ে বলছি বুঝতে পারছেন। অপারেটিং কস্টিং এর ক্ষেত্রে দেখেন
অপারেটিং কস্টিং এর ক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য অপারেটিং কস্টিং অ্যাপ্লিকেবল। যেমন ইউনিট প্রতি ব্যয় হিসাব করা হয়। ইউনিট প্রতি ব্যয় কিভাবে হিসাব করা হয়, যে যেমন প্রতি যাত্রী কিলোমিটার এবং প্রতি ট্রাক টন, যেমন পরিবহন, হাসপাতাল, হোটেল ব্যবসা। অপারেটিং কস্টিং এর এক্সাম্পল যদি আপনাকে আমি দেই, গ্রিন লাইন পরিবহন ধরেন। গ্রিন লাইন পরিবহন তারা সারা বাংলাদেশে তাদের যাত্রীবাহী এসি বাস চলে। তো তারা প্রথমে যে তাদের যে টিকিট 1,000 টাকা ধরলাম, ঢাকা থেকে সাতক্ষীরার ভাড়া 1,000 টাকা। এই 1,000 টাকা নির্ধারণ তারা কিভাবে করলো? আগে তারা নির্ধারণ করছে যে ঢাকা থেকে সাতক্ষীরায় একজন যাত্রী এই 250 কিলোমিটার বা 300 কিলোমিটার যাইতে কত খরচ হবে। ঠিক আছে, ঢাকা থেকে সাতক্ষীরা ধরলাম 250 কিলোমিটার, একজন যাত্রীর জন্য 250 কিলোমিটার যেতে তাদের কত টাকা আমাদের ব্যয়, তাদের নিয়ে যেতে কত টাকা ব্যয় করতে হবে। তাহলে হিসাব করে বের করলে যে একজন যাত্রীর 250 কিলোমিটার যেতে আমাদের ব্যয় হবে 700 টাকা। তাহলে তার সাথে 700 টাকা ব্যয়, তার সাথে প্রফিট যোগ করে তারা কিন্তু 1,000 টাকা এই যে টিকিটের দাম নির্ধারণ করে। তাহলে অপারেটিং কস্টিং আমাদের সেবা প্রদানকারী এবং ইউনিট প্রতি ব্যয় হিসাব করা হয়। কন্ট্রাক্ট কস্টিং এর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রকল্পে, যেমন হচ্ছে ব্রিজ, সড়ক, এগুলোর ক্ষেত্রে। প্রসেস কস্টিং এ উৎপাদনে অনেকগুলো ধাপ থাকে, ধাপে ধাপে আলাদা করে খরচ হিসাব করা হয়। জব কস্টিং এর ক্ষেত্রে আমাদের চুক্তি ভিত্তিক বা অর্ডার ভিত্তিক যে ইয়ে আছে, অর্ডার ভিত্তিক যে শিল্প আছে, সেখানে কিন্তু ব্যবহার করা হয় এবং প্রতিটা অর্ডারের আলাদা আলাদা হিসাব করা হয় ব্যয়। ব্যাচ কস্টিং দেখেন, অনেকগুলো একই ধরনের পণ্যের একটি ব্যাচ থাকে। ঠিক আছে, প্রতিটি ব্যাচের মোট খরচ যদি মোট ইউনিট দিয়ে ভাগ করি তাহলে প্রতি ইউনিটের ব্যয় বের হয়। এই ব্যাচ কস্টিং এর এক্সাম্পল রিগাল ফার্নিচার দিয়ে দেওয়া যাবে। কারণ রিগাল ফার্নিচার কিন্তু ফার্নিচার তৈরি করে, অনেক টাইপের ফার্নিচার তৈরি করে। তারা হচ্ছে চেয়ার তৈরি করে, আলমারি তৈরি করে, সোফা তৈরি করে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অর্ডার দিল, কি অর্ডার দিল, যে আমাদের 100 চেয়ার, আমাদের 100 আলমারি আর আমাদের 100 সোফা আপনি দিবেন। ঠিক আছে, এই অর্ডার গুলো পেল। তাহলে তারা কিন্তু এই যে খরচ ব্যাচ কস্টিং এর মাধ্যমে করবে। মূলত ব্যাচ কস্টিং এবং জব অর্ডার কস্টিং দুইটার মাধ্যমে এটা করবে। এটা তখন মাল্টিপল কস্টিং এর মধ্যে চলে যাবে, কিন্তু ব্যাচ কস্টিং তাদের করতে হবে। কারণ এই যে সোফা, সোফা হচ্ছে সোফার জন্য একই ধরনের পণ্য হচ্ছে সোফা, একই ধরনের পণ্য হচ্ছে আলমারি, একই ধরনের পণ্য হচ্ছে চেয়ার। তো এই তিনটা একটা অর্ডার, ঠিক আছে, বাট এই একটা অর্ডারকে আবার তিন ভাগে ভাগ করা হয়, তিনটা দলে ভাগ করা হয় এবং প্রতিটার জন্য আলাদাভাবে হিসাব করা হয়। কারণ আলমারির খরচ আর সোফার খরচ কিন্তু এক হবে না, বা চেয়ারের খরচ কিন্তু এক হবে না। তাহলে 100 আলমারি তারা মোট খরচ বের করবে, 100 সোফার মোট খরচ বের করবে এবং 100 চেয়ারের মোট খরচ বের করবে। বের করে সবগুলোকে 100 দিয়ে ভাগ দিলে, আলমারিকে 100 দিয়ে ভাগ দিলে কিন্তু প্রতি ইউনিট আলমারির ব্যয় বের হবে। তো ব্যাচ কাস্টিং নরমালি বিস্কুট, ওষুধ, খেলনা ইত্যাদি উৎপাদনে ব্যবহার হয়। ফার্নিচারের ক্ষেত্রে যে কোনো, এখানে এই এক্সাম্পল গুলো দেওয়া আছে মানে যে এখানে ব্যবহার হয় তা না, যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার হতে পারে। ইউনিট কস্টিং এর ক্ষেত্রে প্রতিটি একক বা ইউনিট পণ্যের জন্য ব্যয় হিসাব করা হয়। প্রতিটি এককের জন্য ব্যয় হিসাব করা হয়। উৎপাদন প্রক্রিয়া সাধারণত এক জাতীয় হয়। এখানে বোতলজাত পানির উদাহরণটা সবচেয়ে পারফেক্ট, যে এক বোতল পানির জন্য আমার হচ্ছে কত টাকা ব্যয় হবে, সেটা যারা হচ্ছে পানির উৎপাদনকারী, ফ্রেশ ধরলাম বা হচ্ছে আপনার মাম, এরা হচ্ছে যে এক বোতল পানির জন্য আমার কত টাকা ব্যয় হবে সেটা যে ইউনিট কস্টিং এর মাধ্যমে বের করে। মাল্টিপল কস্টিং হচ্ছে উপরে যে 6টা কস্টিং এর পদ্ধতি পড়লাম, এর যে কোনো দুইটা যদি আমাদের অ্যাপ্লাই করা হয়, বা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডারটা দিলাম রিগালের কাছে, এরা হচ্ছে 3 ধরনের পণ্য অর্ডার দিছে, তাহলে এটা কিন্তু ব্যাচ কস্টিং এবং জব অর্ডার কস্টিং এই দুইটা মিলায় তাহলে তাদের কিন্তু মাল্টিপল কস্টিং হবে। ঠিক আছে, মাল্টিপল কস্টিং সেসব প্রোডাক্টে হয় যেখানে হচ্ছে একাধিক পদ্ধতির প্রয়োজন হয়। জটিল পণ্য যেখানে অনেকগুলো যন্ত্রাংশ থাকে, যেমন এয়ারক্রাফট। একটা এয়ারক্রাফট তৈরি করতে কিন্তু অনেকগুলো যন্ত্রাংশের বা জটিল একটা পণ্য বলা যায় এয়ারক্রাফট তৈরি করতে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে যে কোনো একটা পদ্ধতি কিন্তু আপনার পারফেক্ট নাও হতে পারে, আর এমন না যে আপনার একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। যদি আপনার সবগুলো পদ্ধতি লাগে আপনি সবগুলো পদ্ধতি ব্যবহার করবেন, সেক্ষেত্রে সেটা মাল্টিপল কস্টিং এর মধ্যে চলে আসবে। আচ্ছা, এখন চলে আসি উৎপাদন ব্যয়ের উপাদান। আমাদের যে উৎপাদন ব্যয় হয়, আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য কি? ব্যয় বের করা। এখন এই ব্যয় যে বের করবো, এই ব্যয় কিসের কিসের মাধ্যমে হয়?
সেটা হচ্ছে তাকে উপাদান বলে। মানে কোথায় কোথায় আমাদের ব্যয় হয়। যেমন দেখেন কাঁচামালে আমাদের একটা ব্যয় হয়। যেমন রিগাল ফার্নিচার তারা কস্ট অ্যাকাউন্টিং করবে বা ব্যয় বের করবে, তাহলে কোথায় কোথায় ব্যয় হয়। কাঠ কিনতে তাদের যে খরচ হয়, ঠিক আছে, কাঁচামাল, এই কাঁচামাল কিনতে তাদের কিন্তু খরচ হয় বা ব্যয় হয়। তো এই যে আমাদের টোটাল যে উৎপাদন ব্যয় বের হবে, এই টোটাল উৎপাদন ব্যয় কোন কোন জিনিসের মাধ্যমে আমাদের আসে বা সেগুলোকে উপাদান বলে, ঠিক আছে। উৎপাদন ব্যয়ের উপাদান মানে কোন কোন উপাদানের মাধ্যমে উৎপাদন ব্যয়টা হয়। এক হচ্ছে কাঁচামাল, কাঁচামালের মাধ্যমে আমাদের কিন্তু ব্যয় হয়। শ্রম, যে মজুরি দেয়, বেতন দেয়, এই শ্রমের মাধ্যমে কিন্তু আমাদের এই যে উৎপাদন ব্যয় হয়। তাহলে মেইনলি তিনটা আমাদের উৎপাদন ব্যয়ের উপাদান: কাঁচামাল, শ্রম এবং অন্যান্য। তো কাঁচামালের মধ্যে আবার আমাদের প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামাল এই দুই ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে পণ্য তৈরি করার জন্য সরাসরি ব্যবহৃত কাঁচামাল, যেমন কি ফার্নিচারের জন্য কাঠ, যেটা ছাড়া আসলে ওই পণ্যটা তৈরি করা যাবে না। কাপড়ের জন্য রং, ঠিক আছে। আর পরোক্ষ কাঁচামাল হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত কিন্তু সরাসরি পণ্যের অংশ নয়, যেমন ফার্নিচারের জন্য পেরেক বা বার্নিশ। শ্রমের ক্ষেত্রে দেখেন প্রত্যক্ষ শ্রম হচ্ছে ওই যে ফার্নিচারের জন্য কাঠমিস্ত্রির যে মজুরি, পণ্যের উৎপাদনে সরাসরি যুক্ত শ্রমিকের মজুরি, সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম, যেমন ফার্নিচারের জন্য কাঠমিস্ত্রি। আর পরোক্ষ শ্রম হচ্ছে আমাদের যে সুপারভাইজার থাকে বা নিরাপত্তা কর্মী থাকে, তাদের বেতন। এখন আপনাদের এখানে যে কাঁচামালের যে উদাহরণটা আমি দিয়েছি, যে ফার্নিচারের জন্য কাঠ, বা প্রত্যক্ষ শ্রমের যে উদাহরণটা দিয়েছি ফার্নিচারের জন্য কাঠমিস্ত্রি, নট নেসেসারি যে আপনাদের এখান থেকে আসতে হবে। আপনারা এই উদাহরণগুলোর মাধ্যমে, এই উদাহরণগুলো পড়বেন, উদাহরণগুলোর মাধ্যমে আপনারা বেসিকটা বোঝার চেষ্টা করবেন আসলে একটা পণ্যের জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনগুলা হয়, ঠিক আছে, পরোক্ষ কাঁচামাল কোনগুলা হয়। তাহলে আপনারা যে কোনো পণ্যের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যক্ষ কাঁচামাল হোক পরোক্ষ কাঁচামাল আলাদা করতে পারবেন। আপনাদের এখানে কাজ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামাল আলাদা করে চিনতে শেখা। উৎপাদন ব্যয়ের উপাদান, এই যে আমাদের আরেকটা অন্যান্য ব্যয়, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে রয়েছে যে কোনো বিশেষ প্রকল্প বা পণ্যের সাথে সরাসরি সম্পর্কিত অন্যান্য ব্যয়। প্রত্যক্ষ যে ব্যয়গুলো সেগুলো পণ্যের সাথে সরাসরি সম্পর্কিত, প্রত্যক্ষ কাঁচামাল হোক, প্রত্যক্ষ মজুরি হোক, আর অন্যান্য প্রত্যক্ষ ব্যয় হোক। যেমন বিশেষ যন্ত্রপাতি ভাড়া, বিশেষ যন্ত্রপাতি ভাড়া। সাপোজ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় রিগালের কাছে এমন একটা আলমারির অর্ডার দিলে, এমন একটা ডিজাইন, যে ডিজাইনটা তৈরি করার জন্য তাদের একটা যন্ত্রের প্রয়োজন, কিন্তু সেটা তাদের নাই, সেটা অনেক দামি একটা যন্ত্র। তাহলে সেটা যদি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডারটা কমপ্লিট করার জন্য যদি সেই যন্ত্রটা অন্য, ধরলাম যে ব্রাদার্স ফার্নিচারের কাছ থেকে তারা যদি ভাড়া নেয় বা অন্য কারোর কাছ থেকে ভাড়া নেয়, তাহলে এই যে যন্ত্রপাতির ভাড়ার যে খরচ সেটা কিন্তু প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে যাবে, অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। বা ধরলাম যে ও, নতুন কোনো ডিজাইন, একটা ইউনিক ডিজাইনের পণ্য অর্ডার দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইউনিক ডিজাইনের আলমারি অর্ডার দিছে, যে ডিজাইনটা তাদের নাই, সেই ডিজাইন যদি তাদের, সেই ডিজাইনের যে খরচ, সেই ডিজাইনের খরচ কিন্তু প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে। আর পরোক্ষ অন্যান্য ব্যয়ের মধ্যে অন্যান্য যে খরচ আছে সেগুলা বিদ্যুৎ বিল, ভবনের ভাড়া, প্রশাসনিক খরচ, এই বিষয়গুলো আসবে। এখন আসি উৎপাদন ব্যয়ের শ্রেণী বিভাগে। আমাদের যে উৎপাদন ব্যয় হয়, এই ব্যয়কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো এই শ্রেণী বিভাগকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যে উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ, কার্যভিত্তিক শ্রেণী বিভাগ, আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ। উৎপাদন, আমরা পড়বো উৎপাদন ব্যয়ের শ্রেণী বিভাগ, ঠিক আছে। তাহলে উৎপাদন ব্যয়ের, ব্যয়কে আমরা উপাদানের উপর ভিত্তি করে ভাগ করতে পারি, তাকে উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ বলে। আবার উৎপাদন ব্যয়কে তার কাজের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা যায়, ঠিক আছে। আবার উৎপাদন ব্যয়কে আচরণের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা। তাহলে আমরা এতক্ষণ যেগুলো পড়লাম উৎপাদন ব্যয়ের উপাদান, সেগুলো উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগের মধ্যে পড়ে, ঠিক আছে। উৎপাদন ভিত্তিক শ্রেণী বিভাগ, এটা আপনারা এখানে একটু ভালো করে বুঝেন যে উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ কিসের উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ। উৎপাদন ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ। উৎপাদন ব্যয়ের শ্রেণী বিভাগ আমরা করেছি। তো উৎপাদন ব্যয়কে শ্রেণী বিভাগ করা যায় উপাদানের উপর ভিত্তি করে। তো এগুলো আমরা অলরেডি পড়েছি যে উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ মেইনলি দুইটা, কাঁচামাল ও শ্রম। প্রত্যক্ষ কাঁচামাল আমরা পড়েছি, প্রত্যক্ষ শ্রম এটাও পড়েছি। যে প্রত্যক্ষ কাঁচামাল আমরা তো একটু আগেই পড়লাম, প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম। তো উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ আমি স্কিপ করে যাচ্ছি যেহেতু একবার আমরা দেখেছি। এখানে এক নজরে প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয়ের একটা চার্ট দেওয়া আছে, দেখেন প্রত্যক্ষ ব্যয় কি
প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় হচ্ছে আসবাবপত্রের জন্য কাঠ, কাপড়ের জন্য পোশাক, ময়দার জন্য রুটি। এখানে কয়েকটা এক্সাম্পল আপনাদের জন্য দিয়ে দিয়েছি, এখান থেকে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আসবাবপত্র বা হচ্ছে পোশাক বা রুটি, এর বাইরের কোনো প্রোডাক্টের জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটা হবে। আপনারা যদি এখানে এই তিনটা এক্সাম্পল দেখেন, তাহলে যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা আইডেন্টিফাই করতে পারবেন তার জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটা হবে। আর পরোক্ষ কাঁচামাল হচ্ছে পেরেক। পেরেক হচ্ছে এই আসবাবপত্রের ক্ষেত্রে বা আঠা বা বার্নিশ। প্রত্যক্ষ শ্রমের ক্ষেত্রে কাঠমিস্ত্রি, এই যে আসবাবপত্রের ক্ষেত্রে কাঠমিস্ত্রি, দর্জি, কাপড়ের ক্ষেত্রে এবং রুটির ক্ষেত্রে রুটি প্রস্তুতকারক। পরোক্ষ শ্রম হচ্ছে তত্ত্বাবধায়ক, নিরাপত্তা প্রহরী, গুদাম কর্মচারী। অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে রয়েছে বিশেষ নকশা খরচ, বিশেষ মেশিন ভাড়া। অন্যান্য পরোক্ষ ব্যয়ের মধ্যে রয়েছে বিদ্যুৎ বিল, কারখানার ভাড়া, মেশিন মেরামত। এই উদাহরণগুলো থেকে আপনারা, এগুলো মুখস্থ করার কিছু নাই, আপনারা বুঝতে চেষ্টা করবেন আসলে প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ কাঁচামাল কোনটা, প্রত্যক্ষ শ্রম কোনটা। তাহলে আপনারা যে কোনো প্রত্যক্ষ কাঁচামাল বা প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ কাঁচামাল এগুলো আইডেন্টিফাই করতে পারবেন। এখন চলে আসি কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। কিসের কার্যভিত্তিক শ্রেণী বিভাগ? উৎপাদন ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। আমরা উৎপাদন ব্যয়কে বিভিন্ন ভাগে ভাগ করছি, শ্রেণী বিভাগ করছি। তা কাজের উপর ভিত্তি করে উৎপাদন ব্যয়ের কিন্তু শ্রেণী বিভাগ করা যায়। তাহলে কি কাজ? উৎপাদন। আমরা এখানে যে উৎপাদন ব্যয়, এটা ম্যানুফ্যাকচারিং যে কস্ট, সেটা মানে উৎপাদন একটা কাজ, ঠিক আছে, উৎপাদন একটা কাজ, এই কাজের উপর ভিত্তি করে উৎপাদন ব্যয়ের ভাগ করা যায়। প্রশাসনিক ব্যয়, বিক্রয় ব্যয়, বন্টন ব্যয়। বিক্রয় এবং বন্টন ব্যয় একসাথে দিলে বেটার, কারণ এই দুইটার মধ্যে আলাদা করে একটু কঠিন কাজ, ঠিক আছে। তাহলে আমাদের যে উৎপাদনের জন্য যে ব্যয় হয়, ফ্যাক্টরিতে যে ব্যয় হয়, ঠিক আছে, ফ্যাক্টরির কাজ কিন্তু আলাদা। আর হচ্ছে তারপরে যে সাধারণ অফিস ব্যবস্থাপনা বা প্রশাসনিক কাজ, বিজ্ঞাপন দেওয়া বা হচ্ছে আহ, পরিচালনা করা, বিক্রি করা, এই ধরনের কাজ কিন্তু ফ্যাক্টরির মধ্যে না। ফ্যাক্টরির মধ্যে কিন্তু শুধু উৎপাদন করা হয়। তা ফ্যাক্টরির মধ্যে যে উৎপাদনের যে কাজ, সেটার উপর ভিত্তি করে ব্যয় আলাদা করা হয়। যেমন আমাদের যে আহ, আসবাবপত্র তৈরিতে যে মজুরি দেওয়া হয় বা হচ্ছে কাঁচামালের যে ব্যয় হয়, এগুলো উৎপাদন ব্যয়ের মধ্যে আসবে। তারপর প্রশাসনিক ব্যয়ের মধ্যে কোনগুলো আসবে? যে প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপনা বা প্রশাসনিক কাজ পরিচালনার জন্য যে ব্যয় হয়, অফিস ভাড়া, ম্যানেজারের বেতন, অফিস স্টেশনারি, এগুলো প্রশাসনিক ব্যয়ের মধ্যে আসবে। বিক্রয় ও বন্টন ব্যয়ের মধ্যে আসবে কি? এই যে বিক্রি করার জন্য এবং কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে খরচ, সেটা হচ্ছে বিক্রয় ও বন্টন ব্যয়ের মধ্যে আসবে। বিজ্ঞাপন খরচ, সেলসম্যানের যে বেতন, বই পরিবহনের যে খরচ, বা গুদাম ভাড়া, প্যাকেজিং খরচ, ট্রান্সপোর্ট খরচ, এগুলো হচ্ছে বিক্রয় ব্যয় এবং বন্টন ব্যয়ের মধ্যে আসবে। তাহলে এক নজরে যদি আমরা কার্যভিত্তিক শ্রেণী বিভাগ দেখি, উৎপাদন ব্যয় কার্যভিত্তিক শ্রেণী বিভাগ দেখি, তাহলে দেখা যাবে চারটা ভাগে ভাগ করা হয়েছে। উৎপাদন ব্যয় একটা কার্য, যে কারখানায় উৎপাদনের খরচ উৎপাদন ব্যয়ের মধ্যে আসে। অফিস ব্যবস্থাপনা খরচ প্রশাসনিক ব্যয়ের মধ্যে আসে। বিক্রয় ব্যয় বিক্রির জন্য প্রচার ও সেলস টিমের খরচ, এবং বন্টন হচ্ছে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার খরচ। এবং লাস্ট যে শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ। উৎপাদন ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ। উৎপাদন ব্যয়ের আচরণ কি? উৎপাদন ব্যয় কিছু কিছু ব্যয় আছে স্থির, ঠিক আছে, স্থিরতা একটা আচরণ। তাহলে উৎপাদন ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ, তাহলে উৎপাদন ব্যয় কিছু কিছু আছে স্থির, যেমন কারখানার ভাড়া বা ম্যানেজারের বেতন। এই যে ব্যয়টা, উৎপাদন ব্যয়টা, এটা হচ্ছে স্থির ব্যয়। কেমন স্থির ব্যয়? আপনাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে রেগালের এক্সাম্পল দেয়। ধরলাম রেগাল নারায়ণগঞ্জে 10 বিঘা একটা জমির উপর একটা ফ্যাক্টরি তৈরি করছে, অথবা একটা ফ্যাক্টরি ভাড়া নিয়েছে। নারায়ণগঞ্জে 10 বিঘা জমির উপর তৈরি একটা ফ্যাক্টরি ভাড়া নিয়েছে, সেই ফ্যাক্টরিতে তারা তাদের ফার্নিচার তৈরি করে। এখন তাদের, এখন কি মাস? সেপ্টেম্বর মাস। আগস্ট মাসে তারা 1000 পিস ফার্নিচার তৈরি করছে ওই কারখানার মধ্যে। তাহলে আগস্ট মাসে তারা যে ভাড়া পরিশোধ করছে, সেপ্টেম্বর মাসে তারা যদি একটা প্রোডাক্ট উৎপাদন না করে, ঠিক আছে, তাহলে কিন্তু তার কারখানার ভাড়া দিয়ে যেতে হবে। বা ম্যানেজারের বেতন কিন্তু, আপনি যদি অর্ধেক পণ্য উৎপাদন করেন, তাহলে ম্যানেজারের বেতন তো আর অর্ধেক দিতে পারবেন না। যদি ডিমান্ড কমে যায় হঠাৎ, তাহলে কিন্তু ম্যানেজারের বেতন আপনি অর্ধেক দিতে পারবেন না। তাহলে এই যে খরচগুলা, এগুলা ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কোনটা? উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলে সরাসরি অনুপাতে বাড়ে বা কমে। এটা হচ্ছে ইউনিট প্রতি ব্যয় স্থির থাকে, কিন্তু মোট ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তিত হয়। ইউনিট প্রতি ব্যয় স্থির থাকে,
এটার একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝতে পারবেন পরিবর্তনশীল ব্যয়। এই যে কারখানায় আপনার 100 চেয়ার উৎপাদন করতে যে খরচ হয়, আপনার চেয়ার, প্রত্যেকটা চেয়ার ধরলাম 100 টাকা করে উৎপাদন খরচ, তাহলে আপনি 100টা চেয়ার উৎপাদন করলে যে খরচ হবে, আপনি 1000 চেয়ার উৎপাদন করলে কিন্তু তার চেয়ে বেশি খরচ হবে, বা 200 চেয়ার উৎপাদন করলে কিন্তু তার চেয়ে বেশি খরচ হবে। তাহলে চেয়ারের এই যে আপনার কাঠ, কাঁচামাল বা চেয়ার তৈরি করার যে মজুরি, এগুলা কিন্তু পরিবর্তনশীল ব্যয়। কারণ প্রতিটা চেয়ার উৎপাদন করার সাথে সাথে আপনার এই ব্যয় কিন্তু সমান হারে বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি 100 চেয়ার উৎপাদন করেন আর 200 চেয়ার উৎপাদন করেন, কারখানার ভাড়া কিন্তু সেম থাকবে। তাহলে কাঁচামালের খরচ, প্রত্যক্ষ মজুরির খরচ, বিদ্যুতের খরচ, সবই কিন্তু পরিবর্তনশীল ব্যয়। আধা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কিছুটা স্থির থাকবে এবং কিছুটা পরিবর্তনশীল থাকবে। বেস্ট এক্সাম্পল হচ্ছে বিদ্যুৎ বিল। কেমন, আপনার ফ্যাক্টরিতে ধরলাম যে আগস্ট মাসে 1000 পিস আপনার চেয়ার উৎপাদন হচ্ছে, আর সেপ্টেম্বর মাসে 100 পিস চেয়ার উৎপাদন হচ্ছে। তাহলে দুইটার বিদ্যুৎ বিল তো সেম আসবে না, কারণ 1000 পিস উৎপাদন করতে আপনার যত সময় কারেন্ট লেগেছে, মেশিন যত সময় চলেছে, আপনার 100 পিস উৎপাদন করতে কিন্তু মেশিন অত সময় চলেনি, বা অত সময় ফ্যাক্টরি ওপেন ছিল না। তাহলে বিদ্যুৎ বিলটা হচ্ছে 100-র জন্য একেবারে জিরো হয়ে যাবে। আপনি যদি মোটে উৎপাদন নাও করতেন, 1000 উৎপাদন করলেন আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে মোটে উৎপাদন করেননি, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনার বিদ্যুৎ বিল আসবে, কারণ মিটার রেন্ট আছে, ডিমান্ড চার্জ আছে, একটা ফিক্সড একটা চার্জ আছে। তাহলে ফিক্সড থাকবে এবং যতটুকু ইউজ করবেন ততটুকু বাড়বে, এরকম যদি হয় তাহলে সেটা সেমি ভ্যারিয়েবল বা আধা পরিবর্তনশীল ব্যয় বলে। তাহলে আচরণের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায় উৎপাদন ব্যয়কে। একটা হচ্ছে স্থির, যেটা উৎপাদন বাড়লেও একই থাকে; পরিবর্তনশীল, যেটা উৎপাদন বাড়লে সরাসরি বাড়ে; আধা পরিবর্তনশীল, যেটা কিছুটা স্থির এবং কিছুটা পরিবর্তনশীল। এখন আমরা চলে এসেছি একটা ইম্পর্টেন্ট পার্টে, এটা মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের যে ব্যয় বিবরণী একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করে, ধরেন রিগাল ফার্নিচার, তারা তাদের যে ফার্নিচারগুলো তৈরি করে, তারা এই যে ব্যয় বিবরণীর ছক আছে, এই ছক অনুযায়ী ব্যয় বিবরণী তৈরি করতে হয়। দুইটা নিয়ম আছে, একটা ব্রিটিশ, একটা আমেরিকান। তো এখানে আমেরিকান পদ্ধতিতে দেওয়া আছে, দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, হয়তো ওয়ার্ডে বা হচ্ছে সামান্য পার্থক্য আছে, যেটা আসলে নেগলিজিবল। ঠিক আছে, তাহলে আমরা দেখেন শুরু করি। ব্যবহৃত কাঁচামালের ব্যয় প্রথমে বের করতে হবে। প্রথমে আছে কিন্তু কাঁচামাল। একটা প্রতিষ্ঠান একেবারে শুরু করে কাঁচামাল থেকে, যে উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের কাঁচামাল থেকে শুরু করে। তাহলে আমরা প্রথমে আমরা এই ব্যয় বিবরণের উদ্দেশ্য হচ্ছে মোট ব্যয় বের করা। একটা প্রতিষ্ঠান তাদের যে পণ্য উৎপাদন করবে, এই উৎপাদনের মোট ব্যয় বের করা। তাহলে আমাদের প্রথমে আমরা কতটুকু কাঁচামাল ব্যবহার করছি, সেটা কিন্তু বের করবো। এখানে আপনি এক্সাম্পল হিসেবে ধরে নেন রিগাল তাদের আগস্ট 2025-এর জন্য এই ব্যয় বিবরণীটা তৈরি করেছে। ঠিক আছে, আগস্ট 2025 এটা মাথায় রাখ। তাহলে ওই আগস্ট 2025-এ তারা কাঁচামাল কতটুকু ব্যবহার করছে সেটা আমরা জানবো। কাঁচামাল কি? কাঠ। কারণ রিগাল ফার্নিচার হচ্ছে ফার্নিচার তৈরি করে, তাদের কাঁচামাল হচ্ছে কাঠ। তাহলে কাঁচামাল তারা কতটুকু ব্যবহার করছে একটা নির্দিষ্ট সময়ে, এখানে আমরা 1 মাসের জন্য হিসাব করব, তাহলে সেটুকু আমরা বের করব। প্রথমে প্রারম্ভিক মজুদ। এটা প্রারম্ভিক মজুদ মানে কি, আগস্ট মাসের 1 তারিখে, আগস্টের আগের মাসগুলো, অর্থাৎ আপনার হচ্ছে জুলাই বা জুন থেকে জুলাই মাসে তাদের যে কাঠ কেনা ছিল, সেটা আগস্টে এসে তারা কিনে নেয়, সেটা আগস্টের 1 তারিখে তারা আগের মাসগুলো থেকে পেয়েছে যে কাঠ, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ। তাহলে আগের যে কাঠ ছিল সেটার সাথে এই মাসের আগস্ট মাসের কাঁচামাল ক্রয়, তার মানে কাঠের ক্রয় যোগ করব এবং ক্রয় পরিবহনটা যোগ করব। সেখান থেকে ক্রয় ফেরত ক্রয় বারটা থাকলে বাদ দিতে হবে। দেওয়ার পরে আগস্টের 31 তারিখে এসে আমাদের যে কাঠগুলো রয়ে যাবে, যেগুলো আমাদের আসলে উৎপাদনে ব্যবহার এখন হয় না, কাঠ হিসেবে রয়ে গেছে কাঁচামাল, সেটা আমরা বাদ দিলে আমরা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাবো। তাহলে আমাদের দেখেন, আমাদের যে মজুদ ছিল, ধরলাম যে আমাদের 100 মণ ছিল, তারপরে 1000 মণ কিনেছি কাঠ, তাহলে 1100 মণ কাঠ ছিল। এখান থেকে লাস্টে 200 মণ কাঠ রয়ে গেছে সমাপনী মজুদ, সেটা বাদ দিলে তাহলে আমাদের 900 মণ কাঠ কিন্তু লেগেছে উৎপাদনে। তাহলে এটাই ব্যবহৃত কাঁচামালের ব্যয়, 900 মণ কাঠ।
আর এখান থেকে বাদ যাবে কাঁচামালের অস্বাভাবিক যদি কোনো ক্ষতি হয়, যদি যদি কোনো কাঠ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় বা আগুনে পুড়ে যায়, কাঁচামাল হিসেবে কাঠ হিসেবে যদি পুড়ে যায়, আগুনে পুড়ে দেখা যাবে আগুনে 1 মণ কাঠ পুড়ে গেল, সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেখাবো। তাহলে আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাবো। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য সব প্রত্যক্ষ খরচ যোগ করে যত প্রত্যক্ষ খরচ আছে, প্রত্যক্ষ কাঁচামাল এটা, এর সাথে প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করে আমরা মুখ্য ব্যয় পাবো। মুখ্য ব্যয়, তাহলে মুখ্য ব্যয় কিভাবে পাবো? সব প্রত্যক্ষ খরচের যোগফল হচ্ছে মুখ্য ব্যয়, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় যোগ দিব। কারখানা উপরিব্যয় যোগ দিলে আমরা পাবো উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় যোগ দিব। কারখানা উপরিব্যয় কোনগুলা? দুইটা জিনিস কারখানা উপরিব্যয়। দুইটা কি জিনিস? এক হচ্ছে কারখানা, আপনারা একটা ফ্যাক্টরি চিন্তা করেন, ফ্যাক্টরি যেখানে পণ্য উৎপাদন হয়, যে কোনো পণ্য হোক, এই যে ফ্যাক্টরির যত খরচ আছে, ঠিক আছে, এই যে প্রত্যক্ষ খরচগুলো বাদে ফ্যাক্টরির যত খরচ আছে সবই কারখানা উপরিব্যয়ের মধ্যে যাবে। সরাসরি কারখানা যদি বলাই থাকে যে কারখানার ভাড়া কর বা হচ্ছে কারখানা ম্যানেজারের বেতন, কারখানা প্রকৌশলীর বেতন, সেটা কারখানা উপরিব্যয়ের মধ্যে আসবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে পরোক্ষ খরচ। যত পরোক্ষ খরচ এবং যত কারখানা খরচ, এই দুইটা কারখানা উপরিব্যয়ের মধ্যে আসবে। তাহলে এই জিনিসগুলো আপনারা একবার করে পড়বেন, এই মুখস্থ করার কিছু নাই। এই বেসিকটা আমি বলে দিলাম, দুইটা জিনিসের মধ্যে আসবে, এক হচ্ছে পরোক্ষ, যার মধ্যে পরোক্ষ আছে এবং যার মধ্যে কারখানা আছে। এবং আপনারা বুঝবেন যে সাপোজ কারখানা উল্লেখ নাও থাকলে, যদি কলকব্জার অবচয় বলে, কলকব্জার অবচয়, কলকব্জা কিন্তু ফ্যাক্টরিতে থাকে, অফিসে থাকে না, কিন্তু আসবাবপত্রের অবচয় বললে সেটা কিন্তু আবার প্রশাসনিক খরচের মধ্যে চলে যাবে। তাহলে ফ্যাক্টরির মধ্যে যে খরচ হয় সেটা কারখানা উপরিব্যয়ের মধ্যে আসবে। তাহলে কারখানা উপরিব্যয় মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পাই বা কারখানা ব্যয় পাই। উৎপাদন ব্যয় এবং কারখানা ব্যয়ের সাথে যোগ দিব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং বাদ দিব চলতি কার্যের সমাপনী মজুদ। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ মানে আমরা আগস্টের 1 তারিখে, আমরা যেহেতু আগস্ট মাস ধরে নিয়েছি, আগস্টের 1 তারিখে আমাদের অর্ধেক কাজ করা ছিল, যে আমরা সাপোজ আগস্ট মাসে আমি চেয়ারের হিসাব করছি বা চেয়ারের উৎপাদন ব্যয় আমি নির্ধারণ করছি, তাহলে আগস্ট মাসের 1 তারিখে আমার এই যে জুলাই মাসের কিছু চেয়ারের কাজ অর্ধেক করা ছিল, কাঠ কাঠ দেখা যাবে আপনার ফিনিশিং করে রাখছিলাম, ওগুলো এখন জোড়া দেওয়া হয় নাই, 40%, 50% বা 80% আমাদের কাজ হয়ে গেছে, সেইগুলা আমরা এই উৎপাদন ব্যয়ের সাথে যোগ দিব। যোগ দেওয়ার পরে চলতি কার্যে সমাপনী মজুদ আগস্টের 31 তারিখে আমাদের যেগুলোর অর্ধেক কাজ হয়েছে, অর্থাৎ যেগুলো আমরা ফিনিশ করতে পারিনি, তারপরে কিছু কাজ করা হয়েছে, সেগুলো আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে আমরা যতটুকু পণ্য উৎপাদন করছি সেগুলা ব্যয়, মানে আমাদের ফুল, মানে ফুল প্রোডাক্ট আর কি, ফুল চেয়ার আমরা উৎপাদন করেছি, অর্ধেক চেয়ার না, ফুল একেবারে ফিনিশ করে উৎপাদন করেছি, সেগুলা আমরা কিন্তু এখানে ব্যয় পাবো। তা উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব, আমরা এই আগস্ট মাসে উৎপাদন করেছি, এটা উৎপাদিত পণ্যের ব্যয়, বা আগস্ট মাসে আমরা যতগুলো পণ্য উৎপাদন করেছি সব কিন্তু বিক্রি নাও হতে পারে, উৎপাদন যা করেছি সেগুলো কিছু রয়ে যাবে সমাপনী মজুদ পণ্যে এবং কিছু বিক্রি হবে। তাহলে উৎপাদন যা করেছি আমরা, সেটার ব্যয় হচ্ছে এখানে পাবো, এর সাথে আমরা তৈরি বা উৎপাদিত দ্রব্যের প্রারম্ভিক মজুদ, এটা আমরা যোগ দিব। এটা কি? এটা হচ্ছে আগস্ট মাসের 1 তারিখে আমাদের তৈরি করা চেয়ার যেগুলো ছিল, সেগুলো আমরা এই উৎপাদিত চেয়ার, আগস্ট মাসে উৎপাদিত চেয়ারের সাথে যোগ দিব। তাহলে আমরা কি পাবো? মোট আমাদের কতগুলা চেয়ার আছে বা মোট আমাদের কতগুলা পণ্য অ্যাভেলেবল আছে বিক্রয়ের জন্য, সেগুলো পাবো। এখান থেকে যদি তৈরি বা উৎপাদিত দ্রব্যের সমাপনী মজুদ বাদ দেয়, তাহলে বাকিটা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখেন আমাদের উৎপাদিত উৎপাদিত পণ্যের ব্যয় এবং তৈরি বা উৎপাদিত দ্রব্যের প্রারম্ভিক মজুদ, এই দুইটা মিলে আমাদের টোটাল কত টাকা পণ্য ছিল, মানে আমাদের এভেলেবল গুডস রয়েছে সেটা ছিল। এখান থেকে আমাদের সমাপনী মজুদ, তার মানে এই টাকাটা বিক্রি হয় নাই, এটা বাদ দিলে আমাদের যা বিক্রি হয়েছে তার ব্যয়টা পাবো, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা পরিচালন ব্যয় যদি যোগ দেই, তাহলে আমরা পাবো মোট ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কি থাকবে? অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিসের যে খরচ, অফিস কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, ব্যবস্থাপকের বেতন, এই বিষয়গুলো, এবং এর সাথে বিক্রয় ও বন্টন উপরিব্যয়, এই দুইটা যোগ দিলে আমরা কিন্তু পাবো মোট ব্যয়। এই যে মোট ব্যয় বা
বিক্রয় ব্যয়। তাহলে মোট ব্যয়ের সাথে আমরা মুনাফা বা ক্ষতি যোগ বিয়োগ করে আমরা বিক্রয় পাবো। তাহলে এখান থেকে একবারে যাই, মোট ব্যয় আমরা কিভাবে পেলাম আর একবার দেখে আসি। আমরা প্রথমে কতটুকু কাঁচামাল ব্যবহার হয়েছে সেটা পেলাম, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তারপর প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, সব প্রত্যক্ষ খরচগুলো যোগ করে মুখ্য ব্যয় পেলাম। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় যোগ করে, অর্থাৎ পরোক্ষ খরচ কারখানা উপরিব্যয় যোগ করে আমরা পেলাম উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, অর্ধেক কাজ যেগুলা কাজ শেষ হয়নি, আবার একেবারে র ম্যাটেরিয়ালস নাই, সেগুলার আমরা প্রারম্ভিক মজুদ যোগ করে সমাপনী মজুদ বাদ দিলে উৎপাদিত পণ্যের ব্যয় পাবো। উৎপাদিত পণ্যের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করে এবং সমাপনী মজুদ বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয় যোগ দিলে, পরিচালন ব্যয় মানে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এই দুইটা যোগ দিয়ে আমরা পাবো মোট ব্যয়। আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, যে অঙ্ক করব, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী আছে। নর্মালি মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠানের আয় বিবরণীর মধ্যে এই যে উৎপাদিত পণ্যের ব্যয় মাইনাস তৈরি দ্রব্য সমাপনী মজুদ, এই বিষয়গুলো আসে না। তো আয় বিবরণীতে নর্মালি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ পাওয়া যায় এবং মোট লাভ থেকে যে পরিচালন ব্যয় বাদ দিয়ে নিট লাভ পাওয়া যায়। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই যে উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করে তৈরি দ্রব্যের সমাপনী মজুদটা বাদ দিতে হবে। এতক্ষণ আমরা যা পড়লাম বা আমাদের এই অধ্যায় থেকে আমাদের যে পরীক্ষায় যে ধরনের সূত্র বা ম্যাথমেটিক্স আসতে পারে, তার জন্য প্রয়োজনীয় সূত্রগুলো এক জায়গায় আমি দিয়ে দিয়েছি। দেখেন বিক্রয় কিভাবে হবে, মোট ব্যয়ের সাথে লাভ বা ক্ষতি যোগ বিয়োগ করে বিক্রয় হবে। মোট লাভ, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পাই। এটা হবে নিট লাভ। মোট লাভ ভুল করে চলে এসেছে, নিট লাভ। নিট লাভ হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ পাই। পরিচালন ব্যয় হচ্ছে প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়। মুখ্য ব্যয় সব প্রত্যক্ষ খরচের যোগফল। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পাই। উৎপাদিত পণ্যের একক মানে আমাদের কতটুকু পণ্য উৎপাদন করেছি, উৎপাদিত পণ্যের একক, কত একক পণ্য উৎপাদন করেছি এটা জানার জন্য আমরা যা বিক্রি করেছি এবং যা আমাদের সমাপনী মজুদ হিসেবে আছে, এই দুইটা থেকে যদি আমাদের প্রারম্ভিকটা বাদ দেয়, তাহলে কিন্তু আমাদের উৎপাদিত পণ্যের একক পাবো। বিক্রয় সমাপনী মজুদ যোগ মাইনাস প্রারম্ভিক মজুদ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের বিক্রয়ের উপর লাভ দেওয়া দেওয়া থাকে এবং আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয়ের উপর কত লাভ হবে সেটা বের করতে পারে। বলে যে বিক্রয়ের উপর লাভ 20% হলে আপনার হচ্ছে মোট ব্যয় দেওয়া আছে 1 লাখ, বিক্রয়ের উপর লাভ 20%, তাহলে আমাদের মুনাফা কত, এরকম আসে। এর এক্সাম্পল আমরা দেখবো লাস্টে যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। এখানে কয়েকটা ম্যাথ আছে, এটার উপরে 5-6টা ম্যাথ আছে, আমরা দেখবো। তাহলে বিক্রয়ের উপর যদি 20% লাভ হয় এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভ হবে কত পার্সেন্ট, সেটা পার্সেন্টেজ বের করার জন্য এই সূত্র ব্যবহার করি। বিক্রয়ের উপর লাভ দেওয়া আছে 20%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভ হবে 25%। কিভাবে, এই যে 20% যেটা দেওয়া আছে বিক্রয়ের উপর, 20কে ভাগ দিতে হবে 100 মাইনাস 20, মানে এই পার্সেন্টেজ 100 মাইনাস পার্সেন্টেজ, তাহলে 20 ভাগ 100 মাইনাস 20 বা 80 গুণ 100। তাহলে দেখেন 20কে 80 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে বেশি আসবে, কারণ বিক্রয়ের উপর লাভ আপনার হচ্ছে 20% থাকলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে লাভের হার বেশি আসবে। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার দেওয়া থাকে এবং বলে বিক্রয়ের উপর লাভ কত হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে যে লাভটা দেওয়া আছে, বিক্রয়ের উপর লাভের হার তাহলে কম হবে। দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার দেওয়া আছে 20%, তাহলে বিক্রয়ের উপর লাভের হার হবে 16.67%। এটা কিভাবে বের করব, এটা হচ্ছে এখানে যেমন দেখেন বিক্রয়ের উপর লাভের হার দেওয়া থাকলে 20কে 80 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ, এখানে হচ্ছে 20কে 120 দিয়ে ভাগ, এখানে মাইনাস ছিল এখানে প্লাস, 120 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ, তাহলে এটা কিন্তু কমে যাবে। এটা ছোট একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
ধরেন বিক্রি হচ্ছে 100 টাকা, আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80 টাকা। তাহলে বিক্রয়ের উপর লাভ এখানে 20%, এর 20%, 100 20% করলে কত হয়? 100 20% যদি করেন তাহলে 20 টাকা। আচ্ছা, 100 120% করলে হবে 20 টাকা। 20 টাকা হচ্ছে মুনাফা। তাহলে 100 থেকে দেখেন, 100 টাকার 20% হচ্ছে 20 টাকা, বিক্রয়ের উপর লাভ 20%, তাহলে 100-র উপর লাভ 20%, 20 টাকা। তাহলে লাভ যদি 100 থেকে আমি বাদ দিই তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 80 টাকা হয়। তা হচ্ছে এইটা প্রফিট, বিক্রয় মাইনাস ব্যয় সমান প্রফিট। এখন এই যে 20 টাকা, এটা 100-র উপর, এই 100-র উপর 20% করেছি, বিক্রয়ের উপর 20% করেছি, তাহলে 80-র উপর কত পার্সেন্ট করলে 20 টাকা হবে? এটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80, তাহলে 80-র উপর কত পার্সেন্ট করলে আমাদের 20 টাকা প্রফিট আসবে? প্রফিট কিন্তু একই আসবে, 20 টাকা আসবে। সেটা হচ্ছে বিক্রয়ের 100 টাকার উপরে 20% দিলে 20 টাকা আসে, এবং 80-র উপর কত টাকা দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয়ের উপর লাভ কত পার্সেন্ট হলে আমাদের 20 টাকা আসবে। তাহলে এটা ওই সূত্র দিতে হবে 25%। তাহলে 80 সমান 80-র 25% সমান কিন্তু 20 টাকা। এই 25 কিভাবে পেলাম? এই যে এই 25 হচ্ছে এই 25, ঠিক আছে। তাহলে বিক্রয়ের উপর লাভ 20%, এই যে বিক্রয়ের উপর লাভ 20% ছিল 20 টাকা, হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভ কত হবে? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80 টাকা, যেহেতু 100 মাইনাস 20 80 টাকা, এই 80-র উপরে 25% দিলে 20 টাকা হবে। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের জন্য। আমরা এতক্ষণ যা পড়লাম এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আমরা সলিউশন করলে কিন্তু এটা আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে দেওয়া আছে কাঁচামালের মজুদ, মানে প্রারম্ভিক মজুদ। এটা 1 বছরের একটা অঙ্ক, 1/1/18 থেকে 31/12/2018। তাহলে কাঁচামালের মজুদ দেওয়া আছে, কাঁচামালের সমাপনী মজুদ দেওয়া আছে, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে, পরোক্ষ মজুরি দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, আংশিক উৎপাদিত পণ্য দেওয়া আছে, হচ্ছে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। এটা অর্ধেক কাজ করা আছে, শুরুতে অর্ধেক কাজ করা ছিল এবং শেষে অর্ধেক কাজ করা, যে প্রোডাক্টগুলো কাঁচামাল ক্রয় করছে, কারখানার ভাড়া ও কর, কলকব্জা ও যন্ত্রপাতির অপচয়। যে কলকাতা ও যন্ত্রপাতির অপচয় এটা কিন্তু আমাদের কারখানা ও পরিবহনের মধ্যে যাবে। অন্তর্মুখী বহন করে সেটা ক্রয় পরিবহন, এটা বিক্রয় পরিবহন, এটা বিজ্ঞাপন, অফিস ভাড়া, অফিস বীমা, ভ্রমণকারীর বেতন। এই যে আমাদের কুল উৎপাদিত পণ্য, পয়লা প্রারম্ভিক উৎপাদিত পণ্য ছিল এত টাকা, এবং সমাপনী মজুদ, এটা হচ্ছে সমাপনী মজুদ হচ্ছে 3100 টাকা। এখান থেকে বলেছে একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। তাহলে আমরা দেখি, আগে আমরা যে ফরম্যাটটা করেছি এখানে উৎপাদন ব্যয় বিবরণী ফরম্যাটে আমরা বসায় দিই। কাঁচামাল, প্রথমে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করবো, কাঁচামাল কত টাকা ব্যবহার করা হয়েছে, এর জন্য প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ দিয়ে অন্তর্মুখী বহন খরচ যোগ দিতে হবে, দিয়ে আমাদের সমাপনী কাঁচামাল যা ছিল সেটা বাদ দিলে আমাদের এই যে কাঁচামাল ব্যবহারটা পেয়ে যাব। এর সাথে আমরা অন্যান্য যা প্রত্যক্ষ খরচ যোগ আছে সবই আমরা যোগ দিয়ে মুখ্য ব্যয় পাবো। এখানে একটাই প্রত্যক্ষ খরচ আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। তাহলে আমরা মুখ্য ব্যয় পেলাম, এর সাথে কারখানা উপরি ব্যয় যোগ দিয়ে আমরা উৎপাদন ব্যয় পাবো। কারখানা উপরি ব্যয় কোনগুলা? পরোক্ষ খরচ এবং কারখানার ব্যয়, যেগুলো সব পরোক্ষ মজুরি, যে পরোক্ষ মজুরি, কারখানার ভাড়া ও কর, কলকব্জা ও যন্ত্রপাতির অবচয়, এই তিনটা যোগ দিলে আমরা পাই উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক আংশিক উৎপাদিত পণ্য, এই যে আংশিক উৎপাদিত পণ্য, প্রারম্ভিক আংশিক উৎপাদিত পণ্য 2800 টাকা, এটা যোগ দিয়ে আংশিক উৎপাদিত পণ্যের সমাপনীটা বাদ দিলে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় পাবো। এখান থেকে আমাদের প্রারম্ভিক উৎপাদিত পণ্য, যেটা ফিনিশ গুডস আর কি, সেটা আমরা যোগ দিয়ে
সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের পরিচালন ব্যয় যদি যোগ দেয়, অর্থাৎ অফিস আর বিক্রয় বন্টন খরচ যোগ দিলে আমরা পাবো মোট বিক্রয় ব্যয় বা মোট ব্যয়। এখন মোট ব্যয় 15,575 টাকা, আর আমাদের বিক্রয় দেওয়া আছে 21,100 টাকা। তাহলে আমাদের এটা থেকে এটা যদি বাদ দেয় 15,575, তাহলে কিন্তু আমরা মুনাফা 5,525 টাকা পেয়ে যাব। একটা ডিটেইলস অঙ্ক এখানে দেওয়া আছে আপনাদের, এর বাইরে তেমন কিছু আসবে না, সবকিছুই এটার মধ্যে প্রায় আছে, একবারে শুরু থেকে মুখ্য ব্যয় থেকে শুরু করে আয় বিবরণী পর্যন্ত। এটা দেখলে আপনারা আগের যে থিওরিটিক্যাল বিষয়গুলো আপনারা পড়বেন ওইখান, তারপরে এটা প্র্যাকটিস অবশ্যই করবেন, কারণ হচ্ছে এই অঙ্ক আপনাদের সরাসরি আসবে না হয়তো, বাট ছোট ছোট অঙ্ক থাকবে এবং অঙ্কটা করলে আপনাদের ওই থিওরিটিক্যাল বিষয়গুলো মাথায় গেঁথে যাবে। তাহলে দেখি এখানে, এটাও একটা 1 বছরের অঙ্ক। এই যে 2021 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছর, তাহলে 1 বছরের অঙ্ক। কাঁচামালের প্রারম্ভিক মজুত দেওয়া আছে 50,000। এটা কি কাজে লাগবে? এটা হচ্ছে আমাদের ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের প্রারম্ভিক মজুদে দেখাতে হবে। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এটা আমাদের 100 একক। তার মানে আমাদের উৎপাদন শুরুর আগে আমাদের কিন্তু ওই ওই পণ্য 100 একক ছিল। কাঁচামালের সমাপনী মজুদ, মানে আমাদের যা কাঁচামাল ব্যবহার করছি, যা প্রারম্ভিক ছিল এবং যা ক্রয় করছি, সেখান থেকে আমাদের কাঁচামাল রয়ে গেছে হচ্ছে এই 10,000 টাকা। তৈরি পণ্যের সমাপনী মজুদ, মানে আমরা যে পণ্য তৈরি করছি, করে বিক্রি করছি, বিক্রি করার পরে আমাদের আরো 200 সমাপনী মজুদ হিসেবে রয়ে গেছে, এখানে টাকা নাই। কাঁচামাল ক্রয়, আমরা আমরা এই যে প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় যোগ দিব, দিয়ে সমাপনী কাঁচামাল বাদ দিলে আমাদের ব্যবহৃত কাঁচামাল পাওয়া যাবে। তারপরে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি আমরা মুখ্য ব্যয় বের করার জন্য কাঁচামালের সাথে যোগ দেই, অন্য কোনো প্রত্যক্ষ খরচ থাকলে সেগুলোও যোগ দিই। পরোক্ষ মজুরি হচ্ছে কারখানা উপরিব্যয়ের মধ্যে আসবে, কারখানার অন্যান্য ব্যয় কারখানা উপরিব্যয়ের মধ্যে আসবে, বিক্রয় উপরিব্যয় হচ্ছে বিক্রয় ব্যয়ের মধ্যে আসবে, পরিচালন ব্যয়, প্রশাসন উপরিব্যয় অফিস অফিস উপরিব্যয়ের মধ্যে আসবে, পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয়, এটা আমরা বাদ দিয়ে দেখাবো, এবং বিক্রয় যেটা সেটা আমাদের মোট ব্যয়ের পরে লাভ যোগ করে বিক্রয় হবে 40 লাখ টাকা। এখানে বলছে উক্ত বছরে কোম্পানি 500 একক বিক্রয় করে, 500 একক বিক্রয় করেছে। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বরে চেয়েছে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। আমাদের কত একক উৎপাদন হয়েছে। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ, কতটুকু কাঁচামাল ব্যবহার হয়েছে। মুখ্য ব্যয়ের পরিমাণ, উৎপাদন বা কারখানা ব্যয়ের পরিমাণ, রূপান্তর ব্যয়ের পরিমাণ। রূপান্তর ব্যয় হচ্ছে আমাদের কাঁচামাল থেকে ফিনিশ প্রোডাক্টের রূপান্তর করতে আমাদের কত টাকা ব্যয় হয়েছে, এখানে কাঁচামালের টাকাটা আসবে না। বাণিজ্যিক খরচ হচ্ছে এই যে পরিচালন খরচ, একই কথা, বাণিজ্যিক খরচ আর পরিচালন খরচ। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে। তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বলেছে। তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য, এই যে সমাপনী মজুদ 200 একক আছে, এখানে এটা কত টাকার সেটা নির্ণয় করতে বলেছে। অজন্তা প্রেস লিমিটেডের মোট ব্যয় নির্ণয় করতে বলেছে, মোট ব্যয়। তারপরে আয় বিবরণী প্রস্তুত করে কোম্পানির নিট লাভ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা শুরু থেকে দেখি, উৎপাদিত পণ্যের একক নির্ণয় করতে বলেছে। উৎপাদিত পণ্যের একক, আমরা কতটুকু উৎপাদন করেছি, এটা ওই সূত্রে ফেলালেও বের হয়ে যাবে যে আপনার বিক্রয় যোগ সমাপনী মজুদ মাইনাস প্রারম্ভিক মজুদ। তাহলে আমাদের বিক্রয় করেছে 500 একক বিক্রি করেছে এবং আমাদের হাতে আছে 200, তাহলে মোট 700। এই 700 থেকে আমাদের 100 আগে ছিল, আর তাহলে 600 উৎপাদন করেছে, নাহলে 700 আসলো কোত্থেকে? এই 700 এসেছে কোথা থেকে? এই 100 হচ্ছে প্রারম্ভিক মজুদ ছিল আমাদের, বললাম 100টা চেয়ার ছিল, আর 600টা উৎপাদন করেছে, তাহলে 100 আর 600 উৎপাদন যদি করে, তাহলে মোট এই 700, এই 700-র মধ্যে থেকে আমাদের কিন্তু এই 500 বিক্রি হয়ে গেছে, আর এই 200 রয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের মোট উৎপাদিত পণ্য 500 যোগ এই 200, 5 আর 2 700, এখান থেকে 100 বাদ যাবে, তাহলে 600। উত্তর দেখে আসি। এই যে উৎপাদিত পণ্যের একক, এখানে হচ্ছে বিক্রয় করেছে 500, সমাপনী আছে 200, আর প্রারম্ভিক মজুদ এখান থেকে 100 বাদ দিয়েছে। 100 বাদ দিলে তাহলে আমাদের 600 হচ্ছে উৎপাদন।
কাঁচামাল ব্যয়ের পরিমাণ, আমাদের প্রারম্ভিক কাঁচামাল ছিল, কাঠ ছিল 50,000 টাকা, আর 20 লাখ টাকার কাঠ কিনছে, তাহলে মোট কাঠ 20,50,000 ছিল। তো এখান থেকে ব্যবহার করছে, ব্যবহার করে আমাদের 10,000 টাকার কাঠ আবার রয়ে গেছে, তাহলে ব্যবহার করছে কত? 20,40,000। এটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। মুখ্য ব্যয়ের পরিমাণ হচ্ছে, দেখেন মুখ্য ব্যয়ের পরিমাণ হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, আমাদের কাঁচামাল আর প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ খরচ। তাহলে কাঁচামাল কত? কাঁচামাল হচ্ছে 20,40,000, এই যে এই 20,40,000 এখান থেকে পেলাম। আর প্রত্যক্ষ মজুরি এই যে 6 লাখ, এই দুইটা ছাড়া আর কোনো প্রত্যক্ষ খরচ নাই, তাহলে আমাদের মুখ্য ব্যয় হচ্ছে 26,40,000। উৎপাদন বা কারখানা ব্যয়ের পরিমাণ নির্ণয়, আমাদের মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরি ব্যয় যোগ করে দিলেই, এই যে মজুরি আর কারখানার অন্যান্য ব্যয়, এই দুইটা মাত্র কারখানা উপরি ব্যয় আছে, এটা যোগ করে দিলে আমরা 31,40,000 পেয়ে গেলাম। কি, এই 31,40,000 আমরা কারখানা ব্যয় পেয়ে গেলাম, কিন্তু তার আগে এই যে আমাদের কিছু পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয় করেছি। পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয় করলে সেটা আমাদের ব্যয় থেকে বাদ যাবে, 5,000 বাদ দিলে 31,35,000 আমাদের কারখানা ব্যয়। পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয় কি, আমরা এই যে রিগার ফার্নিচারের কথায় যদি ধরি, তাহলে এদের এই যে কাঠ থেকে যখন চেয়ার তৈরি করে, তখন ওই যে কাঠের গুঁড়া বের হয় বা হচ্ছে কাঠের ছাল বের হয়, এগুলা অল্প দামে বিক্রি করা যায়। যারা হচ্ছে জ্বালানি হিসেবে নেয় বা অন্য অন্য এক এক ধরনের প্রোডাক্টের এক এক ধরনের বাই প্রোডাক্ট বের হয়, তো এগুলা সামান্য কিছু ওইগুলা বিক্রি করে দিলে, আপনার পরিত্যক্ত যে দ্রব্যাদি আছে এগুলা বিক্রি করে দিলে এখান থেকে ব্যয় থেকে কম দেখা যাবে। কখন? এই যে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়, এটাকে উৎপাদন ব্যয় বলে। উৎপাদন ব্যয় বের করার আগেই কিন্তু এই যে পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয়, এটা বাদ দিয়ে দেখাতে হবে। রূপান্তর ব্যয় হচ্ছে, বলেছি কাঁচামাল বাদে আপনার হচ্ছে অন্য দুইটা প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরি ব্যয়, এই দুইটা মিলে হচ্ছে রূপান্তর ব্যয় হবে। রূপান্তর ব্যয় মানে আপনার যে কাঁচামাল থেকে আপনি রূপান্তর করার জন্য যে ব্যয় হয়েছে, আপনি কাঠকে চেয়ারে রূপান্তর করছেন, এই রূপান্তরের জন্য আপনার যে ব্যয় হয়েছে, তাহলে আপনার মজুরি লেগেছে এবং কারখানার অন্যান্য খরচ লেগেছে। বাণিজ্যিক খরচটা আসলে পরিচালন ব্যয়, বাণিজ্যিক খরচ একই কথা, পরিচালন ব্যয় আর বাণিজ্যিক খরচ, সেটা হচ্ছে প্রশাসনিক এবং বিক্রয় পরিব্যয়, এই দুইটা যোগ করে আমরা বাণিজ্যিক খরচ পাই। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এই যে আমাদের কারখানা ব্যয় বের করেছি, কারখানা ব্যয় বের করেছি আগে, উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, এটা 31,25,000 টাকা। এখান থেকে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, আমাদের যেটা আমাদের ছিল, আমরা উৎপাদন করছি 31,25,000 টাকা এবং আমাদের ছিল 2 লাখ টাকা। এখান থেকে আমাদের তৈরি পণ্যের সমাপনী মজুদ 10,50,000 টাকা বাদ গেল, তাহলে আমাদের বিক্রয় হয়েছে, যা বিক্রয় হয়েছে চেয়ার, সেগুলার ব্যয় হচ্ছে 22,85,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়। কারণ আমরা যা তৈরি করেছি, এই যে উৎপাদন করেছি 31,25,000 টাকার, আবার আগের পণ্য ছিল 2 লাখ টাকার, এই যে 33,25,000 টোটাল আমাদের এত টাকার পণ্য ছিল, আমাদের যা পণ্য ছিল তার ব্যয় হয়েছে 33,25,000। আমরা তো সব বিক্রি করিনি, বিক্রি করেছি আমাদের এই যে 700 এককের মধ্যে 500 একক বিক্রি করেছি, ঠিক আছে? তাহলে বাকি 200 এককের টাকা, তাহলে এটাকে যদি আপনি এই যে উৎপাদন, এই যে উৎপাদন করেছে 600 এককের জন্য, কিন্তু আমাদের খরচ হয়েছে কত? 600 এককের জন্য খরচ হয়েছে 31,35,000 টাকা। তাহলে দেখেন, এই যে 31,35,000 টাকা আমাদের এটা খরচ হয়েছে, কি এটা উৎপাদন ব্যয়, এটা 600 উৎপাদন করেছে, আমরা তো বের করেছি যে উৎপাদন করেছে কত? 600, তাহলে এক এককের জন্য আমাদের খরচ হবে যা, 600 দিয়ে ভাগ দিয়ে 200 দিয়ে যদি গুণ দেয়, তাহলে আমাদের সমাপনী মজুদ কত টাকার আছে সেটা পাওয়া যাবে। এই যে 31,35,000 আমাদের 600 উৎপাদনের জন্য লেগেছে, তাহলে 600 দিয়ে ভাগ দিলে এক একক উৎপাদনের জন্য আমাদের কত টাকা ব্যয় হয়েছে সেটা বের হয়ে যাবে। তাহলে 200 একক উৎপাদনের জন্য আমাদের কত টাকা ব্যয় হয়েছে? 10,50,000 টাকা, এই যে 10,50,000 টাকা। তাহলে এই 200 একক তো সমাপনী মজুদ হিসেবে রয়ে গেছে, এই ব্যয় তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে না, কারণ ওই পণ্য তো এখনো বিক্রয়ই হয় না। তাহলে যে বিক্রিত পণ্যের ব্যয় যেটা 400 একক, এই 400 এককের জন্য বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এটা। মোট ব্যয়, আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে এই যে প্রশাসনিক ব্যয় আর বিক্রয় ব্যয় যোগ করে দিলে আমরা মোট ব্যয় পেয়ে যাই। এই যে 31,35,000 টাকা, এটা মোট ব্যয়। আবার এটা মিলে গেছে দুইটা, দুইটা আসলে এক জিনিস না, এটা 31,35,000 হয়েছে, আবার
এই যে উৎপাদন ব্যয় কিন্তু আবার 30,35,000 হয়েছে। এই দুইটা কিন্তু একই টাকা না, দুইটা আলাদা টাকা। এটা হচ্ছে কোইন্সিডেন্টলি মিলে গেছে। তারপরে আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে। আয় বিবরণীর ক্ষেত্রে বিক্রয় 40 লাখ টাকা আমাদের দেওয়া ছিল, 40 লাখ টাকা বিক্রয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করেছি 22,85,000 টাকা। তারপরে ওইখান থেকে আমাদের পরিচালন ব্যয় যদি বাদ দেয়, তাহলে আমরা পাবো নেট লাভ 8,65,000 টাকা। এখন আপনাদের আজকের টপিক, লাস্ট টপিক এটা এটা হচ্ছে বাজেটারি কন্ট্রোল। বাজেটারি কন্ট্রোলটা আমি এখানে আপনাদের পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি, তবে আমি মুখে আপনাদের খুব সহজে বুঝিয়ে দিই, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। বাজেটারি কন্ট্রোলটা আসলে কি জিনিস? বাজেট, আমরা গভর্নমেন্টের বাজেট যদি দেখি, বাজেট মানে কিন্তু ব্যয়, ঠিক আছে? গভর্নমেন্টের বাজেট যদি দেখি, তাহলে আগামী অর্থ বছরের জন্য, অর্থাৎ ভবিষ্যতের জন্য বাজেট সবসময় ভবিষ্যতের জন্য হয়। ভবিষ্যতের জন্য একটা ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়, ভবিষ্যতে এই খাতে এতগুলা ব্যয় হবে। আপনার নিজের ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি বলি। মনে করেন যে এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, আপনি অক্টোবর মাসের বাজেট করলেন যে আপনি আহ, অক্টোবর মাসে আপনার 40,000 টাকা বেতন পান, আপনি অক্টোবর মাসে 30,000 টাকা খরচ করবেন। কোন কোন খাতে খরচ করবেন? দেখবে আপনার বাজার খরচ আছে 10,000 টাকা, আপনার আহ, বন্ধুদের সাথে আড্ডার খরচ আছে, আপনার গার্লফ্রেন্ডের পিছনে খরচ আছে 5,000 টাকা। এভাবে আপনি 5-6টা খাতে ভাগ করে আপনি একটা বাজেট করলেন যে অক্টোবর মাসে আমি এই 30,000 টাকা 6টা খাতে 5,000 টাকা করে রাখলেন, যে আমার বাজার খরচ 5,000 টাকা, আমার বন্ধুদের সাথে আড্ডা খরচ 5,000 টাকা, গার্লফ্রেন্ডের জন্য 5,000 টাকা, এরকম করে 6টা খাতে 5,000 করে রেখে আপনি 30,000 টাকা বললেন যে অক্টোবর মাসে এই 30,000 টাকা খরচ করবেন। তারপর অক্টোবর মাসে যে খরচ হলো আপনার, খরচ করে দেখা গেল আপনার খরচ হয়েছে 35,000 টাকা। কোথায় বেশি খরচ হয়েছে? তাহলে আপনার বাজেট ছিল 30,000, কিন্তু আপনার খরচ হয়েছে 35,000। তাহলে আপনার কোথায় কোথায় খরচ হয়েছে এটা আপনি লিখে রাখবেন। তাহলে দেখবেন যে এই খাতে আপনার বাজার খরচ হয়েছে 5,000-এর জায়গায় 6,000, আপনার গার্লফ্রেন্ডের খরচ হয়েছে 5,000-এর জায়গায় 9,000। তাহলে এই যে 1,000 আর এই 4,000 বেশি খরচ হলো, এখানে আপনার 35,000 হয়ে গেছে, আর বাকি খরচগুলো ঠিকঠাক মতো হয়েছে। তাহলে এই দুইটার মধ্যে আপনি পার্থক্য করে, তুলনা করে পার্থক্য তৈরি করবেন। তাহলে আপনার বাজার খরচ 1,000 বেশি হয়েছে এবং আপনার অন্য খাতে 4,000 বেশি হয়েছে। তাহলে আপনার অক্টোবর মাসের এই এখান থেকে শিক্ষা নিয়ে নভেম্বর মাসের জন্য কোনোভাবেই এই খরচটা বেশি না হয় সেটা নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, যে না, গার্লফ্রেন্ডের সাথে আরো 2 দিন দেখা করা কমায় দিবেন, তাহলে আপনার ওই 4,000 টাকা খরচ কমে যাবে। অথবা আপনার বাজারের ক্ষেত্রে আপনি গরুর মাংস না কিনে আপনি মুরগি কিনবেন, তাহলে 1,000 টাকা আপনার কিন্তু খরচ কমে যাবে। এইভাবে বাজেটের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করতে হয়, এটাকে বাজেটারি কন্ট্রোল বলে। দেখেন, পূর্ব নির্ধারিত বাজেট প্রস্তুত করা হয়। ওই যে সেপ্টেম্বর মাসে আপনি অক্টোবর মাসে বাজেট তৈরি করলেন, এটাই বলেছে। প্রকৃত ফলাফলকে বাজেটকৃত ফলাফলের সাথে তুলনা করে ব্যবধান নির্ণয় করা হয়। প্রকৃত ফলাফল হচ্ছে 35,000, আর বাজেটকৃত ফলাফল ছিল 30,000। তাহলে এই দুইটা তুলনা করে এই যে 5,000 টাকা আপনার ভ্যারিয়েন্স, এই 5,000 টাকা নির্ণয় করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হয়। তাহলে অক্টোবর মাসে আপনি 5,000 টাকা বেশি খরচ করছেন, তাহলে নভেম্বরে যেন আপনার কোনোভাবেই 30-এর বেশি না যায়, অবশ্যই 30-এর মধ্যেই থাকে, সেটা আপনার নিশ্চিত করতে হবে। এটা উদ্দেশ্য, এটা থিওরিটিক্যাল কথাবার্তা, এটা আপনারা দেখে নেবেন, এটা পড়ানোর কিছু নাই যে বাজেটারি কন্ট্রোল কেন করা হয়, এই যে বিভিন্ন ভালো কাজের জন্য। আর বাজেটারি কন্ট্রোলের ধাপ, এটা দেখেন অলরেডি আমাদের ওই উদাহরণের মাধ্যমে পড়া হয়ে গেছে। বাজেট প্রস্তুত করা হয়, প্রত্যাশিত আয় ব্যয় কার্যক্রম নির্ধারণ। আমাদের এই যে আপনার আয় বললাম বেতন থেকে 40,000 টাকা, তাহলে ব্যয় করবেন 10,000 টাকা, 30,000 টাকা, 10,000 সঞ্চয়, এবং কি কি কাজে ব্যয় করবেন সেটা নির্ধারণ করা হয়। কার্যকরকরণ, তার মানে আপনি ওই যে বাজেট যেভাবে বানালেন ওইভাবে খরচ করবেন। তারপরে তুলনা করবেন, 30 আর 35-এর মধ্যে যেমন তুলনা করলাম। বিচ্যুতি বিশ্লেষণ, যে 5,000 টাকা কেন, কোথায়, কিভাবে 5,000 টাকা বেশি খরচ হলো। সংশোধনীর ব্যবস্থা, তাহলে ওই যে পরের মাস থেকে যেন এভাবে না খরচ হয় সেটার ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে বাজেটের কন্ট্রোলের সুবিধা, এটা দেখে নেবেন।
আজকে আমরা যা পড়লাম এবং আপনাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় যেহেতু আহ, বাংলায় প্রশ্ন আসবে এবং এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন হবে, তো আপনাদের আজকের পড়ালেখা থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো আমি এখানে দিয়েছি। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনাদের কিন্তু এইচএসসি শিক্ষার্থীদের পড়ানোর জন্য গভর্নমেন্ট নিয়োগ দিবে, অর্থাৎ শিক্ষা ক্যাডার হিসেবে আপনারা পোস্টিং পাবেন। তো শিক্ষা ক্যাডারদের নর্মালি কলেজে পোস্টিং হয়, অন্যান্য জায়গায়ও হতে পারে। শিক্ষা ক্যাডারে শুধু যে কলেজ টিচার হওয়ার জন্য শিক্ষা ক্যাডার হয় তা না, তবে নর্মালি কলেজ টিচার বা হচ্ছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য আপনাদের নিয়োগ দেওয়া হয়। তো ইন্টারমিডিয়েটের যে অ্যাকাউন্টিং এর সিলেবাস, আপনাদের সিলেবাসের সাথে অনেক মিল আছে। অডিটিং এবং ট্যাক্সেশন বাদে আপনাদের কস্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর সিলেবাসটা বিশেষ করে মিল আছে। আপনারা ইন্টারমিডিয়েটের আমি যা পড়াচ্ছি বা যে পিডিএফটা আপনাদের দেওয়া হবে আপনাদের পরীক্ষার জন্য, এটা এনাফ। কারণ হচ্ছে আপনার 200 মার্কসের মধ্যে দেখা যাবে এখান থেকে আপনাদের 15 থেকে 17টা প্রশ্ন থাকবে কস্ট অ্যাকাউন্টিং থেকে। তো এই 2 ক্লাসে যতগুলা আপনার পড়া দিব, এগুলা যদি কমপ্লিট করেন তাহলে দেখা যাবে 90%, 95% কাভার হয়ে যাবে। আপনারা অতিরিক্ত পড়ার সময়ও পাবেন না, কারণ সামনে বেশি সময় নাই। আপনাদের জেনারেলি 100 মার্কস বিভিন্ন সাবজেক্ট কভার করতে হবে। তারপরে এখানে 4টা পার্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর একটা বড় পার্ট আছে। সো এখানে বাইরের পড়ালেখা, বাইরে থেকে পড়ালেখা করার সুযোগ খুবই কম। আপনারা ক্লাস দেখবেন এবং পিডিএফটা ভালো করে পড়বেন, তাহলে না। আর এখানে আপনাদের যে এমসিকিউ প্র্যাকটিস গুলো দিয়েছে, এখানে দেখেন এসএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ডে যে আসছে এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে, সেগুলো আমি এখানে দিয়েছি। তো আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। এই ভিডিও যখন চলবে তখন আপনারা, আমি অ্যান্সার বলে দেওয়ার আগে আপনারা পজ করে, যেহেতু আপনারা আগের ক্লাস করেছেন, সূত্রগুলো পড়েছেন, তো এই বিষয়গুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তারপরে উত্তর মিলাবেন। যখন ভিডিও চলবে তখন ভিডিওটা পজ করে তারপরে আপনারা নিজেরা উত্তর সিলেক্ট করবেন যে এটা হতে পারে 1 নম্বরের, যে কোনটা হতে পারে, গ হতে পারে। তারপরে আপনারা হচ্ছে ভিডিও ছেড়ে অ্যান্সারটা দেখে নেবেন। চলুন প্রথমটা শুরু করি। শম্পা কোম্পানির প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়ের পরিমাণ। প্রারম্ভিক মজুদ 6,000, সমাপনী মজুদ 14,000, আর বিক্রয় হচ্ছে 25,000। তবে উৎপাদনের পরিমাণ কত? তাহলে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে, আর বিক্রয় দেওয়া আছে। তাহলে বলেছে উৎপাদনের পরিমাণ করো। তাহলে আমরা জানি ওই যে সূত্রে বসায় দিলে হবে। বিক্রয় করেছি 25,000 আর আমাদের হাতে আছে 14,000। তাহলে বিক্রয় যা করলাম আর হাতে যা আছে 25 আর 14, 39,000। এখান থেকে আমি যদি প্রারম্ভিক যেটা ছিল 6,000 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ পাওয়া যাবে। তাহলে 25,000 যোগ 14,000 মাইনাস 6,000, 33,000। উত্তর হচ্ছে গ। 2 নাম্বারটা দেখেন, সোনামণি লিমিটেড এর বিক্রিত পণ্যের ব্যয় 6 লাখ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় 6 লাখ টাকা। বিক্রয়ের উপর মোট লাভের হার 20%। তাহলে বিক্রয়ের উপর লাভের হার দেওয়া আছে 20%। তাহলে বিক্রয় মূল্য কত? আমাদের দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয়ের উপর লাভের হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হবে 25%। ওই যে আমরা বের করেছি কিভাবে, বিক্রয়ের উপর লাভের হার দেওয়া আছে 20%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত পার্সেন্ট হবে? আচ্ছা, এখানে করি 20/80, মানে 100 মাইনাস 20 গুণ 100, এটা দিলে হবে 25%। তাইলে আমাদের বিক্রয়ের উপর লাভ দেওয়া আছে 20%, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25%। তাহলে 6 লাখের উপর 25% দিলে আমাদের পাই হচ্ছে লাভটা পাই কত, 1.5 লাখ টাকা। তাহলে আমাদের চেয়েছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস 1.5 লাখ টাকা লাভ সমান 7.5 লাখ টাকা হচ্ছে বিক্রয় মূল্য। 3 নম্বরটা দেখেন, সমাপনী মজুত পণ্যের একক নির্ণয়ের জন্য কোন সূত্রটি গ্রহণযোগ্য? সমাপনী মজুত পণ্যের একক নির্ণয়ের জন্য আমরা জানি প্রারম্ভিক মজুদের সাথে তৈরি দ্রব্যের একক যোগ করে বিক্রিত দ্রব্যের একক বাদ দিলে, তার মানে আমাদের এই যে প্রারম্ভিক মজুদ আমাদের যা ছিল এবং আমরা যা তৈরি করছি, এখান থেকে আমরা যা বিক্রয় করছি সেটা বাদ দিলে তো সমাপনীটা পাওয়া যায়। পণ্যের নকশা ব্যয় কি ধরনের ব্যয়? নকশা ব্যয় হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। উৎপাদন ব্যয় হিসেবে সকল প্রত্যক্ষ ব্যয় সমষ্টিকে কি বলে? মুখ্য ব্যয় বলে। যদি বিক্রয়ের উপর মুনাফার হার 20% হয়, উৎপাদন ব্যয় এত টাকা হয়, মোট ব্যয় 2,40,000 হয়, তখন বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয়ের পরিমাণ কত? তাহলে দেওয়া আছে বিক্রয়ের উপর মুনাফার হার 20%।
তাহলে মোট ব্যয়ের উপর মুনাফার হার কত হবে? 25%। তাহলে এটার উপর 25% দিলে হয়, এটার উপর 25% দিলে হবে কত? 60,000 টাকা। 60,000, তাহলে 2,40,000, এটা হচ্ছে মোট ব্যয় যোগ 60,000 মুনাফা, তাহলে বিক্রয়ের পরিমাণ হবে 3,00,000 টাকা। মোট ব্যয় নির্ণয়ের কারণ কি? মোট ব্যয় নির্ণয়ের কারণ হচ্ছে ভবিষ্যতে ব্যয় নিয়ন্ত্রণ করা। উৎপাদন ব্যয় হিসেবে মূল উদ্দেশ্য হলো ব্যয় নির্ণয় করা। যে উৎপাদন ব্যয়ের মূল উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ, আর ব্যয় নির্ণয়ের মূল উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ। উৎপাদন ব্যয় হিসেবে প্রধান দুটি উদ্দেশ্য হলো ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ। প্রারম্ভিক কাঁচামাল 80,000 টাকা, সমাপনী কাঁচামাল 70,000 টাকা, কাঁচামাল ক্রয় এত টাকা, ক্রয় পরিবহন 10,000 টাকা, বিক্রয় পরিবহন 15,000 টাকা হলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় চেয়েছে। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় হচ্ছে, আমরা জানি প্রারম্ভিক 80,000 যোগ করে কাঁচামাল ক্রয় যোগ করতে হবে 4,50,000, তাহলে 4,50,000 আর 80, তাহলে 5,30,000, এর সাথে ক্রয় পরিবহন যোগ করতে হবে 10, তাহলে 5,40,000। এখান থেকে আমরা সমাপনী বাদ দিতে হবে 70, তাহলে 4,70,000 টাকা। নমুনা পণ্যের বিতরণ কোন ধরনের উপরিব্যয়? নমুনা পণ্যের বিতরণ হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, যেটা হচ্ছে না, এটা হবে প্রশাসনিক উপরিব্যয় হবে না, এটা হবে বিক্রয় উপরিব্যয়। নমুনা পণ্যের বিতরণ, এটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়, এটা হচ্ছে সেলস কস্ট। বিক্রয় মূল্যের 25% মুনাফা ধার্য করা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর যা হবে ক্রয় মূল্যের উপর বেশি হবে, তাহলে 25% দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর, 25 ভাগ 100 মাইনাস 25 মানে 75 গুণ 100, তাহলে এটা হবে 33.33%। যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধির ফলে পরিবর্তিত হয় কিন্তু একক প্রতি স্থায়ী থাকে, কিন্তু উৎপাদন বাড়লে বা কমলে পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমরা জানি পরিবর্তনশীল ব্যয়। যদি বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা, বিক্রয়ের উপর মোট লাভ এত টাকা হবে, তো মুনাফার পরিমাণ কত? এই যে বিক্রয়ের উপর মোট লাভ বিক্রয়ের উপর 20%, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%, তাহলে 1,80,000 উপর 25% দিলে কত হয়? 45,000 টাকা। মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটা? এটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। নিচের কোনটি সঠিক? মুখ্য ব্যয় আর প্রশাসনিক উপরিব্যয় মিলে কারখানা ব্যয় না, এটা মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরিব্যয় যোগ করতাম তাহলে কারখানা ব্যয় হতো। আবার এটা তাহলে অ্যান্সার না, এটা অ্যান্সার না। উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় যোগ করলে মোট ব্যয় হয় না, উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় এবং আরেকটা আছে বিক্রয় ব্যয় আছে, হচ্ছে বন্টন ব্যয় আছে, তাহলে এটাও অ্যান্সার না। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে হয় কারখানা ব্যয়, এটা হচ্ছে অ্যান্সার। আর কারখানা ব্যয়ের সাথে বিক্রয় উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় হয়, যেটা ঠিক না, এটা হচ্ছে কারখানা ব্যয়ের সাথে আমরা মুখ্য ব্যয় যদি যোগ করি তাহলে হবে উৎপাদন ব্যয়। নিচের কোনটি কারখানা ব্যয় নির্দেশ করে? কারখানা ব্যয় হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়, অর্থাৎ ঘ নাম্বার অ্যান্সার। বিশ নাম্বার দেখেন, একটি পণ্যের একক প্রতি ব্যয় 5,000 টাকা। কোম্পানি যদি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করতে চায়, এটা ব্যয় দেওয়া আছে 5,000 টাকা, অর্থাৎ ব্যয়ের উপর বিক্রয় মূল্যের উপর 20% হলে ব্যয়ের উপর 25% হবে, তাহলে অ্যান্সার হচ্ছে গ, বিক্রয় মূল্য হবে 5,000 যোগ 25%। 21 নম্বর হচ্ছে 10 ইউনিটের উৎপাদন ব্যয়, এটাও একই ধরনের, বিক্রয় মূল্যের কত হবে সেটা। 22 নম্বর দেখেন, প্রত্যক্ষ কাঁচামাল 10,000, প্রত্যক্ষ মজুরি এত, পরোক্ষ মজুরি এত, পরোক্ষ মজুরি দেওয়া আছে এত, আর বাকি সব প্রত্যক্ষ খরচ, তাহলে মুখ্য ব্যয় কত? তাহলে সবগুলা প্রত্যক্ষের যোগফল 10, 7 আর 3, 20,000 টাকা হবে মুখ্য ব্যয়। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, এই অঙ্ক আমরা করেছি অনেকগুলো। বিক্রয় মূল্যের উপর 25% দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্যের উপর হবে 33%। উৎপাদন ব্যয় হিসাবের ক্ষেত্রে বিজ্ঞাপন কোন প্রকারের ব্যয়? বিজ্ঞাপন হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। কোনটি কারখানা উপরিব্যয়? কারখানার উপরিব্যয় হচ্ছে যন্ত্রপাতির অবচয়। কলকব্জা বা যন্ত্রপাতি যদি বলে তাহলে সেটা কারখানা উপরিব্যয়ের মধ্যে পড়বে।
যদি অফিসের বা আসবাবপত্রের অপচয় বলে সেটা হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। কোনটি পরোক্ষ ব্যয়? পরোক্ষ ব্যয় আমরা জানি কারখানার ভাড়া, কারখানা উপরিব্যয়ের মধ্যে সব পরোক্ষ ব্যয়। কোনটি পণ্য ব্যয়ের উপাদান নয়? পণ্য ব্যয়ের উপাদান নয় হচ্ছে প্রশাসনিক ব্যয়। উৎপাদন ব্যয়ের মধ্যে দেখেন প্রশাসনিক ব্যয় নাই। বিক্রিত পণ্যের ব্যয় কোন শ্রেণীর ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। রূপান্তরিত ব্যয় কি? আমরা জানি কাঁচামাল বাদে যে প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয়, এটা মিলে আমাদের রূপান্তরিত ব্যয়। মুখ্য ব্যয়ের উপাদান কোনটি? মুখ্য ব্যয়ের সব প্রত্যক্ষ খরচগুলো মুখ্য ব্যয়ের উপাদান হবে। যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে কি বলে? আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে বলে প্রত্যক্ষ ব্যয়। কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়? বিজ্ঞাপন খরচ। উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়, এই জিনিসটা হচ্ছে আপনারা উৎপাদন ব্যয় পর্যন্ত আমাদের যেগুলো আসবে, অর্থাৎ প্রত্যক্ষ সব মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে তারপর চলতি কার্য এবং চলতি কার্যের সমাপনী এবং প্রারম্ভিক যোগ বিয়োগ করে যেটা আসবে উৎপাদিত পণ্যের ব্যয়, তার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত, এবং তারপরে যেগুলো আছে সেগুলো উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিরূপণ করা, ব্যয় নিয়ন্ত্রণ নয় কিন্তু। আর ব্যয় নিরূপণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ খরচকে এক কথায় বলে কারখানা উপরিব্যয়। কোনটি কারখানা উপরিব্যয়ের উপাদান? পরোক্ষ মজুরি। নিচের কোনটি কারখানা উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হয়? এটা হচ্ছে কলকবজার অবচয়। কারখানা উপরিব্যয় কোনটি? এখানে বলা আছে পরোক্ষ, যেটা পরোক্ষ মজুরি, কারণ প্রত্যক্ষগুলো হচ্ছে মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। আর নিচের 43-44 একই, যে সব প্রত্যক্ষ মিলে আমাদের মুখ্য ব্যয় হয়। তো আপনাদের কাজ হবে আপনারা এই এমসিকিউ গুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি পারেন আপনারা ইন্টারমিডিয়েটের যে কোনো বইয়ের, এইচএসসির অ্যাকাউন্টিং বইয়ের কথা বলছি আমি, আপনারা এখান থেকে পিডিএফটা পড়বেন এবং ক্লাসটা করার পরে আপনারা এমসিকিউ গুলা প্র্যাকটিস করবেন, এবং যদি সুযোগ পান, সময় পান, তাহলে ইন্টারমিডিয়েট যে দ্বিতীয় খণ্ড আছে অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় পত্রের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় পত্রের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ অধ্যায়, এখানে অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সম্পর্কিত। যদি সময় পান ওখান থেকে দেখবেন, আর না দেখলেও সমস্যা নাই। আপনারা আজকের যে সূত্রগুলা এবং যে কস্ট শিট, যেটা ব্যয় বিবরণীর যেটা ডিটেলস আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলেছি, এটা আপনারা দেখবেন। দেখার পরে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন এবং সূত্রগুলো মনে রাখবেন, তাহলে এখান থেকে 90%-এর বেশি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন, আশা করি বুঝতে পেরেছেন, ক্লাস এনজয় করছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টে জানান, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। কমেন্ট পড়ে আমি সেই অনুযায়ী নেক্সট ক্লাসগুলো আপডেট করার ট্রাই করব। আর পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।